এ কথা কেন জানতে চাইলে তবে? আমি তোমাকে এখনো স্ত্রী ভেবেছি কিনা কেন জানতে চাইছো? কারণ তবে একটা আবদার আছে, আমি আবদার করব আপনার কাছে। কি আবদার? নাফিয়া চোখ বুজল, আবারও বুক ভরে নিল শ্বাস, বলল, যদি তাই ভেবে থাকেন কিছু সময়ের জন্য হলো, তবে আমার সামনেই আপনি আমাকে তালাক দিয়ে যাবেন, আজ এখানে। যদি এক মুহূর্তের জন্য আমাকে বুকে কখনো জায়গা দিয়ে থাকেন একচ্ছ রানীর মতন, তবে আমার সামনে আমাকে আজ তালাক দিয়ে যাবেন। আপনার স্ত্রী হিসেবে বেঁচে থাকা আমার কাছে চূড়ান্ত অসম্মানের লজ্জা। আমি আপনার কাছ থেকে আর কোনো কিছু হ্যাংলার মতো নিতে চাই না। আমি চাই আপনি আমাকে স্বেচ্ছায় দিন, আমাকে সম্মান করুন। আপনার থেকে হ্যাংলার মতো ভালোবাসা নিয়েছিলাম, স্বীকৃতি নিয়েছিলাম, আদর নিয়েছিলাম, সময় নিয়েছিলাম, বাচ্চা নিয়েছিলাম। তবে এবার এই তালাকটা আপনি আমাকে ভালোবেসে দেবেন প্রফেসর। আপনার বউয়ের খুব কষ্ট হবে একটা নোংরা লোকের বউ হয়ে বাঁচতে। আপনি শুনছেন? আপনার বউয়ের কষ্টের কথা বিবেচনা করে আজ এখান থেকে আপনি তালাক দিয়ে বেরোবেন, অনুরোধ করছি। শাহনাজ, শিমিন, নিশা, বাতাসে ছুটতে ছুটতে এসেছে দোতলায়। শাহিদকে ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছে শাহনাজ। রাগে অন্ধ হয়ে দুমদাম কিল মারছে এত বড় ছেলের গায়ে পিঠে। শাহিদকে ওসব করে হাঁটানো যাচ্ছে না। ও উদ্গ্রীব হয়ে আছে নাফিয়ার মুখটা দেখতে। শক্ত হাতটা দরজার হাতল আঁকড়ে ধরে রেখেছে। শাহনাজ চেঁচায় ভাঙা গলায়, তুই বের হ, এক্ষুনি বের হ, তোর বাবা এসে তোকে খুন করে ফেলবে, কিন্তু তার আগে তুই বের হ, জানোয়ার। শাহেদ এক পলক মায়ের লাল চোখ দুটো দেখে, পরপর নাফিয়াকে বলে, তালাক দেব না আমি তোমাকে। আগেই তো বলেছি, তোমার যদি মামলা দিয়ে তালাক নিতে ইচ্ছা হয় তাহলে নাও। এসবের ভয় ডয় আমাকে একদম দেখাবে না। তুমি মামলা দিয়ে পারলে নাও। ওপাশে নাফিয়া হাসে বলে, এত কেন শাস্তি পাওয়ার শখ? অন্যায় করেছি, শাস্তি দেবে না? না, শাস্তি দিলে আপনার মনে হবে শাস্তি পেয়ে গেছি, সব শেষ। ওই শাস্তির মেয়াদ শেষ হলে আপনার মন ভেবে নেবে আপনি ক্ষমাও পেয়ে গেছেন। এটা তো হতে দেওয়া যায় না, বলুন। ক্ষমা করবেই না? এ জীবনে না। শান্ত গলায় একজন মেয়ে তেজ প্রতিজ্ঞা ঢেলে নাফিয়া শ্বাস নেয়। ও টের পাচ্ছে আদালত চত্বর থেকে ক্রমশ ভারী হওয়া বুকটা অমানুষটাকে ওর স্থান বুঝিয়ে দিতে পেরে একটু হালকা হচ্ছে। শায়েদ দাঁড়িয়ে রয়। মায়ের মার ধাক্কা তখনও ওকে টলাতে পারেনি। শিমিন আর নিশার অনুরোধ না। নাফিয়া আবার বলে ওঠে, এখন বুঝেছেন মামলা কেন করিনি? আপনি আমার ক্ষমা পাওয়ার যোগ্য না। আপনি আমাকে আমূল্যে শেষ করে মাত্র কয়েক মাস জেল খেটে নিজে নিজে প্রায়শ্চিত্ত করে নিজের শাস্তি শেষ হবে আনন্দিত হতে পারবেন। আমি দেব না আপনাকে সেই সুযোগ। শাহিদের নিশ্চুপতার দীর্ঘশ্বাসের রূপ নেয়। নাফিয়ার জবাবগুলো হয় আরও বেশি কঠোর, ধারালো, সোজা গিয়ে ফালা করে দেয় শাহিদের বুক। তালাকটা দিয়ে যান। আপনি কখনো থুতু মাটিতে ফেলে সেটা মুখে তুলে নেবেন না, কেউ নেয় না। আপনি আমার কাছে ওই থুতুর মতো। নাফিয়া। কথাটা শাহিদের বুকে ব্যথা সৃষ্টি করতেই শাহিদ একটু ধমকে উঠল। বিনিময়ে হাসল নাফিয়া, গলা খুলে বলল, আমাদের বৈবাহিক সম্পর্কে যদি আপনার মতো মন ভাঙার ধৃষ্টতা আমি দেখাতাম, যদি অন্য পুরুষের দ্বারস্থ হতাম, তবে আপনি পারতেন আমাকে দ্বিতীয়বার গ্রহণ করতে। শুধু এইটুকু বলুন, আমি এসে কিছুক্ষণ ইনিয়ে বিনিয়ে কাঁদলে মাপ দিয়ে দিতেন এই অনাচারের। বলুন বলুন, আরে বলুন, সত্যি করে বলবেন কিন্তু। শাহিদ জবাব দেয়, না। কেন দিতেন না? বলুন, কারণটা বলুন। আমার একচ্ছ সম্পদ স্ত্রী ভ্রষ্টাচারী হলেও তাকে পুনরায় কাছে টেনে ছোঁয়া কষ্টসাধ্য। একজন সাধারণ পুরুষের কাছে যদি না সে মহৎ সাধু হয়। এখন আপনি কথা না বাড়িয়ে তালাক দিন, সম্মানের সাথে দিন। আমাকে নোংরা হতে বাধ্য করবেন না। কেমন নোংরা শুনি তো, দেখি তো। বলবো? হ্যাঁ। ঠিক আছে বলি। আম্মা, আপনি ওখানে বাইরে আছেন তাই না? আম্মা মনে কষ্ট নেবেন না, অনুরোধ। আগেই আপনার পা ধরে মাপ চেয়ে নিচ্ছি, এই বেয়াদ্দবকে মাপ করবেন। শাহনাজ জবাব না দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রয়। ওপাশে নাফিয়া ধীরে ধীরে উচ্চারণ করে, আগেই আপনার পা ধরে মাপ চেয়ে নিচ্ছি, এই বেয়াদ্দবকে মাপ করবেন। শাহেদ,
আপনি যদি অসীম তালুকদার আর শাহানাজ পারভিনের ছেলে হয়ে থাকেন তবে আমাকে তালাক দিন। আর যদি আপনার জন্ম নিয়ে আপনি সন্দিহান থাকেন তবে হ্যাংলামও করতে থাকেন, টেনে টেনে আমার ঘৃণাকে আরও লম্বা করতে থাকেন, আপনাকে স্বাগত জানাই। বুকটা ধক করে উঠল শাহেদের। ওর হতবাক দৃষ্টি বন্ধ দরজার কপাটে স্থির হয়ে আছে। পা মাথা থেকে যেন কুলকুলিয়ে ঘাম ছুটে গিয়েছে। বুকের বাঁ পাশ থেকে কোনো ভারী বস্তু যেন নিচের দিকে নেমেছে। শাহেদের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে। ও ওর দৃষ্টি নামাতে পারছে না। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, তারপর তারপর কি করবে? নাফিয়ার ঠোঁটের হাসি ছড়িয়ে যায়। কি ভীষণ উজ্জ্বল দেখাচ্ছে মুখটা এখন। ও বলতে গিয়ে ওর মাটি চাপা পড়া আত্মবিশ্বাস পুনরুদ্ধার করছে তেজ আর অঙ্গীকারের সুর কণ্ঠে। তারপর বাঁচব, শ্বাস নেব, চাকরির চেষ্টা করব, আল্লাহর রহমতে চাকরিও পেয়ে যাব, একা একা হাঁটবো, নামাজ পড়ে আল্লাহর কাছে শুধুমাত্র নিজের জন্য প্রার্থনা করব, নিজেকে এত আর এত ভালোবাসবো। শাহেদের গলা ভেঙে আসছে। ও টের পাচ্ছে ওর শরীরটা কাঁপছে। কাঁপা কাঁপা গলায় আবার বলে, তুমি কি আরেকবার ভাববে? নাফিয়া অদ্ভুত ভঙ্গিতে হেসে বলে, আপনি কি আরেকবার ভাববেন আপনি অসীম তালুকদার আর শাহনাজ পারভিনের ছেলে কিনা? শাহেদ আর নিতে পারল না নাফিয়ার পাষণ্ডতা। দুহাত দরজায় ঠেকিয়ে শরীরের সম্পূর্ণ ভর ছেড়ে দিয়ে দরজায় মাথা ঠেকিয়ে আছে। জ্বর বাড়ছে ওর, সেই সাথে বাড়ছে বুকের ব্যথা। ও জানে নাফিয়া আরও বাড়াবে এসব। নাফিয়া একটুও ছাড় দেবে না, আর একটুও না। স্নিগ্ধ সুন্দর মায়াময় কোমল মেয়েটার উচ্চারিত প্রতিটি শব্দের ধার ছিঁড়ে খুঁড়ে দিয়েছে শাহিদের আত্মবিশ্বাস। ও কিছু সময়ের জন্য ভেবেছিল নাফিয়া ওকে মানবে। নাফিয়া ওর সেই বিশ্বাস ছিঁড়ে খুঁড়ে দিয়েছে। শাহিদ মেনে নিয়েছে ও নাফিয়ার থুতু, যাকে দ্বিতীয়বার গ্রহণ করা যাবে না। একদম নিঃশব্দে মেনে নিয়েছে। কণ্ঠ থেকে এক সমুদ্র গ্লানি উগরে দেওয়ার সাথে সাথে বলে, আচ্ছা, কাগজ পাঠিয়ে দেব। মুখে শুনতে চাই আমি আগে। নাফিয়া পাষণ্ডীর মতো আবদার করেই যাচ্ছে তার প্রিয়তম প্রতারক স্বামীর কাছে। শাহিদ মানল সহসা। ওর মেনে নেওয়া ছাড়া একুল ওকুল কোনো গতি নেই, ঠিক যেমনভাবে নাফিয়ার একুল ওকুল কোনো গতি সে রাখেনি বহুগামী হয়ে। শাহিদ বলল, আচ্ছা, তালাক। শুনছো? আমি তালাক দিলাম তোমাকে। আরও দুবার বলতে হবে। ভীষণ ঠান্ডা নাফিয়ার স্বর, এমনকি ঠোঁটের অনুজ্জ্বল হাসিটাও ছড়ানো। ভাবখানা এমন, সুখবর খানা কানে গেলেই ও নফল নামাজ আদায়ে দাঁড়াবে। ও এতটাই শান্ত, এতটাই উদ্গ্রীব নিজের মর্যাদা ফিরে পেতে। শাহিদ শ্বাস ফেলে, দরজায় কপাল ঠেকিয়ে রেখে অস্ফুট বলে, তালাক, তালাক, তালাক। বুকে হাত চাপে নাফিয়া। গায়ের সমস্ত জোরটুকু বুকে দিয়ে নির্লিপ্ত গলায় বলে, ধন্যবাদ শাহিদ। একটু থামলো। শাহনাজকে ডেকে বলে উঠল, আম্মা, আপনি শুনেছেন? শিমিন, নিশা, বাতাসি শোনা গেছে পরিষ্কারভাবে? শুনেছেন আম্মা? শাহনাজ আর নিশা একপাশে দেয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছে। শিমিন কাঁদছে নিঃশব্দে, মুখে ওড়না চেপে। বাতাসিও কাঁদছে শব্দহীন। আর শাহিদ শরীরের সবটুকু ভর দরজা দিয়েই দাঁড়িয়ে আছে ক্লান্ত পরিশ্রান্ত ভঙ্গিতে, যেন এক্ষুনি ঢুলে পড়বেও। নাফিয়া এলোমেলো দৃষ্টি ফেলে, ওর হাতের তালু ঘামছে। শাড়ির আঁচল দিয়ে ঘষে ঘষে সে ঘাম মুছতে ব্যস্ত, অস্থির হয়ে বলতে ব্যস্ত, আপনি কি অসুস্থ বেশি? অসুস্থ না হলে এখান থেকে যান। আপনি গেলে আমি বেরোবো এই ঘর থেকে, বারান্দায় যাব হাঁটতে, একটু বাগানে হাঁটবো। শাহেদ তবুও মিনিট খানেক দাঁড়িয়ে রয়, অসুস্থ গলায় বলে, একটু দেখে চলে যাব। এ জীবনে আর না। এখন কিসের ভয়? না ধরবো না অনুরোধ করবো, তবুও কিসের ভয়? না না, ভাববেন না, আপনার মুখোমুখি হওয়ার সাহস নেই আমার। আমি কেঁদে কেটে ফেলবো এমনটাও ভাববেন না যেন। আমি আসলে চাচ্ছি না মুখোমুখি হতে আমার অতীতের। এরপর যখন বাইরে বেরোবো, সুন্দর একটা বর্তমান দেখব শুধু। আপনাদের বাবা ছেলের মধ্যে কি চলবে সেটা আমার দেখার বিষয় না। আমি 3-4 দিনের মধ্যে এ বাড়ি ছেড়ে দেব। আমাকে একটু গোছাতে সময় দিন। আসলে সম্পূর্ণ পরনির্ভরশীল জীবন ছিল তো আমার। একটু সাহস, একটু আত্মবিশ্বাস, একটু উদ্যমতা জমিয়ে নিই, তবে বাইরে পা রাখবো। আপনার দেওয়া গয়নাগুলো লকারে রাখা থাকবে। আমি শুধু আংটিটা নেব, কারণ ওটা আমার মোহরানার মধ্যে ছিল। ওটা আমার অধিকার। শাড়ি কাপড় যা কিনে দিয়েছিলেন
সেসব থাকবে জায়গা মতো, আম্মাকে বুঝিয়ে দিয়ে যাব। আর ধুর, কী যেন একটা মনে করছিলাম, পেটে আসছে, মুখে আসছে না। ও হ্যাঁ, আমার জন্য যেসব ডিপোজিট করেছিলেন ওগুলো একদম অস্বীকার করে দিচ্ছি আমি। কাগজপত্র, প্রয়োজনীয় সই সব রেখে যাব, সেসব দিয়ে ওসব বুঝিয়ে নিন। আর শাহেদের গলা কাঁপছে, মাথাটা এখনো তোলেনি। শাহনাজের বিমূর মূর্তি তখন একটা ভুলের কারণে তলিয়ে যাওয়া ছেলের হাহাকার দেখছে। নাফিয়া আবার শ্বাস নেয়, বলে, আর কিছু না, তালাকের কাগজপত্র এবার আপনি না পাঠালেও আমি পাঠাবো। আর শুনেন, এখন যান, আমি বেরোবো। বদ্ধ করে ভালো লাগছে না, এখানে বেহুদ্দা দাঁড়িয়ে থাকবেন না। না, বলো শুনি। এই যে যা বলছো শুনতে ভালো লাগছে। শাহেদের কণ্ঠ অনুভূতি হারিয়ে যান্ত্রিক হয়েছে। নাফিয়া ঠোঁটে পাতলা হাসি ঝুলিয়ে বলে, আর কিছু বলার নেই আমার। এই যে এখন আমি জিভের রাশ টানলাম, আপনি যতক্ষণ মন চায় এখানে দাঁড়িয়ে থাকুন, আমার নিশ্চুপতা বই কিছুই পাবেন না। শাহেদ সত্যি সত্যি বেহায়ার মতো আরও আধা ঘন্টা দাঁড়িয়েছিল। ওই সময় নাফিয়া নিশ্চুপ থাকলেও নৈশব্দে থাকেনি। দরজা থেকে সরে গিয়ে ক্লান্ত পায়ে সামনে এগিয়ে ফোনটা হাতে তুলল মেঝে থেকে। ওর একটা পছন্দের নজরুল গীতি আছে, আমায় নহে গো ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান, বনের পাখিরে কে চিনে রাখে গান হলে অবসান। সাউন্ড যথাসম্ভব বাড়িয়ে দিয়ে নাফিয়া আশেপাশে তাকায়। আয়নায় নিজের প্রতিবিম্বটা দেখতে দেখতেই হঠাৎ চোখ চলে যায় এলোমেলো চুলে। ছোটাছুটিতে চুলগুলো পড়ে গিয়েছিল খোপা খুলে। নাফিয়া খোপা করে নেয় অসুস্থ হাতে। পরপর গান শুনতে শুনতে দেয়াল ঘেঁষে বসে পড়ে মেঝেতে, হাঁটুতে ঠেকিয়ে দেয় মাথা। দরজার এপাশে শাহেদ আর দাঁড়িয়ে থাকতে পারছিল না। শরীর প্রচণ্ড গরম হতে শুরু করেছে। আর একটা শব্দ ব্যয় না করে ঘুরল। মা আর বোনকে দেখলো নির্লিপ্ত চোখে মিনিট খানেক, তারপর নির্লিপ্ত কদমেই নামলো সিঁড়ি বেয়ে, বেরিয়ে গেল বাড়ি থেকে। শাহনাজ ছেলের পেছন পেছন নামলেন, তাকে অনুসরণ করে নামলো নিশা শিমিন। ছেলের প্রস্থানের পরপর বুক চাপড়ে কাঁদতে লাগলেন শাহনাজ, হাওমাও করে মেঝেতে বসে গড়াগড়ি করে কাঁদলেন। শিমিন আর নিশা পারছে না থামাতে। বাড়িতে তখন সুব্রত আর মন্দিরে এসেছে নাফিয়াকে দেখতে। হাত থেকে ফলমূলের প্যাকেট ধাপ করে মেঝেতে ফেলে মন্দিরে গিয়ে শাহনাজকে ধরল। নিশার কাছে জানতে চাইল, কি হয়েছে? নিশা কেঁদে কেঁদে সবটা বলতেই মন্দিরা ছাড়ল শাহনাজকে। ছুটতে ছুটতে উঠল দোতলায়। সুব্রত তখন লাগায় 7 নাম্বারে কল। মন্দিরা ছুটে এসে দরজায় ধাক্কা দেয়, ভীষণ জোরে ধাক্কা। চেঁচিয়ে বলে, ভাবি, একটু বের হন তো, একটু দরজা খুলুন। একটু থেমে মন্দিরা কান পাতে ভেতরে কি হচ্ছে সেসব শুনতে, কিন্তু গানের শব্দ ছাপিয়ে আর কোনো শব্দ সে শুনতে পাচ্ছে না। পাবে কি করে? আবেগ বিসর্জনে ঢেউয়ে উদ্বেলিত নাফিয়া তখন শাড়ির আঁচলের অংশ দলা পাকিয়ে মুখে পুড়ে কাঁদছে, যাতে শব্দ না হয়। ভয়ঙ্কর কুৎসিত সে দৃশ্য। বোকা নাফিয়া বেহায়ার মতো কাঁদছে, তবে জীবনের শেষবারের মতো কাঁদছে। কাল থেকে এই নোনা ধারাও তার জীবনে অতীত হবে। সে মুখোমুখি হবে না এর। কাল থেকে সে তার উত্তরণের গল্প লিখবে। কাল থেকে সে চাকরির চেষ্টা করবে, নামাজে বসে শুধুমাত্র নিজের জন্য প্রার্থনা করবে। কাল থেকে সে বাঁচবে, কাল থেকে সে নাফিয়া হবে। ক্রিং ক্রিং আওয়াজ হচ্ছে বিগত আধা ঘন্টা যাবৎ। তন্দ্রা আর চেতনার মাঝামাঝি শাহেদ টের পাচ্ছে শব্দ, তবেও ভেবেছে শব্দটা স্কুলের ঘন্টা। যখন দেখলো স্কুলের ঘন্টা থামবার জো নেই, তখন পিটপিট করে চোখ দুটো মেলে তাকালো। তাকিয়েই আবার চোখ বুজিয়ে নিল জ্বলনির তোপে। চোখ বেয়ে দরদর করে ঝরছে উষ্ণ জল। সারা গায়ে সেই জ্বলনি ছড়িয়ে পড়ছে তুখোর গতি নিয়ে। শাহেদ কপালে হাত দিয়ে শুয়ে থাকে, হাতড়ে হাতড়ে ফোনটা খুঁজতে থাকে। ওর সার্বিক পরিস্থিতি ওর নিজের মস্তিষ্ক ধরতে পারছে না এ মুহূর্তে। রগে রগে ছেয়ে ছেয়ে জ্বর, নাক পিটপিট করছে। খুব চেষ্টা করার পরে তবেই গলা থেকে শব্দ বেরুলো, নাফু, প্লেন না পায় তো কাজ হয় না। না পায় এক্সেন্ট কি একটা খেয়ে নেব? গা মুখে দাও, ঘাম ঝরছে বোধহয়। নাফু বলে ব্যক্তিটি ওর আশেপাশে ত্রিসীমানায় গোটা জীবনে আর নেই, এটা মনে পড়ল শাহিদের তখন, যখন ফোনটা আবার সশব্দে বেজে ওঠে। ওর তন্দ্রা ভাব ভেঙে দিল পুরোপুরি। শাহিদ চোখ মেলে তড়াক করে অস্থির হয়ে ওঠে সমস্ত শরীর। দম আটকে সিলিংয়ের দিকে দৃষ্টি রেখে কাপা হাতে ফোনটা তুলে রিসিভ করলো। এই ফোন কল এড়িয়ে যেতে পারলেও এই মুহূর্তে যেত। ভাঙা গলা নিয়ে কথা বলতে মন চায় না, কিন্তু সেটা আদৌ সম্ভব নয়। ওপাশে অমৃতার উদ্বিগ্ন গলা, কি ব্যাপার? ওই দিকটার কি ব্যাপার? তুমি বলবো না এক না?
নাফিয়া কেমন আছে? নাফিয়া দুর্দান্ত আছে, আমি বরগুনা নই। ভীষণ নির্লিপ্ত স্বর শাহেদের। অমৃতা কপাল কুঁচকে নেয়। ভালো মানে? কেমন ভালো আছে? সুস্থ আছে কি না? তুমি বরগুনা নেই? তবে কই? বরিশাল এসেছি, আমার অ্যাপার্টমেন্টে বিশ্রাম নিচ্ছি। ক্লান্ত পরিশ্রান্ত শাহেদ কেবল কল কাটার ধান্দায় আছে। অমৃতার ভালো লাগছে না শাহেদের এমন ছাড়া ছাড়া কথাবার্তা। মোট কথা, শাহেদের সম্পূর্ণ ধ্যান না পেলে ওর রগে রগে অস্থিরতা জেঁকে বসে। এটা সম্পর্কের শুরু থেকেই, এবারও তাই চেঁচামেচি শুরু করে দেয়। তুমি বরগুনা থেকে চলে এসে ওখানে ঢুকে বসে আছো, আর এইদিকে আমি তোমার অপেক্ষায়। ইউ ডোন্ট ইভেন কেয়ার। শাহেদ শ্বাস ফেলে জবাব না দিয়ে, আচ্ছা, নাফিয়া কি বলেছে? ও থাকবে নাকি তালাক চাই এখনো? শাহেদ এবারও চুপ। ওর কেন জানি অমৃতার কোনো কথা, কোনো প্রশ্ন এখন নিতে মন চাচ্ছে না। চূড়ান্ত বিরক্ত ঠেকছে সবকিছু। ওপাশে অমৃতা আরো অস্থির হয়। শোনো, ও থাকতে চাইলেও তুমি রেখে দাও। আমি তো কখনো বলিনি আমি সতীন নিয়ে সংসার করব না। ও থাকতে চাইলে, মন চাইলে অবশ্যই থাকবে। ও প্রথম বউ তোমার। তবে এই তুমি আমার কাছে আসো না সাহেব। ওই অ্যাপার্টমেন্টে ঢুকে কি করছো? আচ্ছা সাহেব, একটা কথা বলবো, তুমি রাগ করবে না তো? আমি কিন্তু দুশ্চিন্তা থেকে বলছি, জানো তো, তোমাকে হারানোর খুব ভয় আমার মাঝে। আচ্ছা সাহেব, আজ বরগুনা যাওয়ার পরেও তোমার মা অথবা নাফিয়া তোমাকে কিছু খেতে দিয়েছে? সাহেব, তোমাদের মধ্যে তো কালো জাদুর প্রচলন বেশি। কিছু খেতে দিয়েছে যার কারণে তোমার শরীর খারাপ? শাহেদ চুপচাপ শুনেই যাচ্ছে এসব কথা। ওপাশে অমৃতা এসব বলতে বলতে নাকে কাঁদছে। শাহেদ টের পেল এর চেয়ে বিশ্রী কান্না ওর জীবনে শোনেনি। পা মাথা রাগ ধরে যাচ্ছে। এই পজেসিভনেস আগে হলে শাহেদকে তৃপ্তি দিত, এখন দিচ্ছে বিরক্তি আর হতাশা। ওর অসহ্য লাগছে, সবকিছু অসহ্য লাগছে। এই ছটফটানি অবাঞ্ছিত লাগছে, অপ্রয়োজনীয় লাগছে, বাড়তি লাগছে। সেই সাথে শাহেদ টের পাচ্ছে ওর জীবনের অভিশপ্ত পথে ওর কদম পড়েছে। এই কদম চলবে অনেক দূর অবধি, থামবে যখন শাহেদ ডুবে যাবে পথের কোনো নোংরা নালায়। নিজের প্রতি চূড়ান্ত হতাশার ঘৃণা সমেত ডুবে যাবেও। অমৃতা কান্না থামিয়ে আবার জোরালো করে প্রশ্ন, পুনরায় জানতে চায়। মফস্বলের মেয়েদের তো একটু কিছু হলেই কালা জাদুর আশ্রয় নেওয়ার ঝোঁক আছে শাহেদ। আমি বলছি না নাফিয়া খারাপ, কিন্তু ও যদি রাগের মাথায় তোমাকে আমার বাচ্চা বিমুখ করে দেয়, তবে আমি কোথায় যাব? কি গো, কথা বলছো না কেন? ও এটা কখনো করবে না অমৃতা। ক্ষীণ স্বরে বলে হাঁপাচ্ছে শাহেদ। ঘাম ছাড়লেও শরীরের জ্বালা কমেনি। অমৃতা বেশ আগ্রহে জানতে চায়, তুমি এতটা নিশ্চিতভাবে কি করে বলছো? রাগের মাথায় মানুষ পারে তো, তাই না? শাহেদ একটু হাসলো। সে হাসির মানে নেই। অমৃতা অবাক গলায় বলে, হাসছো কেন? বলো, তুমি কিভাবে এতটা শিওর দিচ্ছ? কি করে নিশ্চিত হচ্ছ নাফিয়া কালো জাদু করবে না? ও তো প্রত্যন্ত অঞ্চলের মেয়ে। দিচ্ছি, কারণ নাফিয়াকে আমি কিছু ঘন্টা আগে তালাক দিয়ে এসেছি অমৃতা। আমাকে কারার বিন্দুমাত্র ইচ্ছা ওর মাঝে আর জীবিত নেই। তুমি নিশ্চিন্তে থাকো, কেউ কাড়বে না আমাকে তোমার থেকে। এবার ফোনটা রাখি, আমি সময় মতো আসবো। হোয়াট? অমৃতা কেবল লাফিয়ে উঠে কিছু বলতে চেয়েছিল শাহিদকে। শাহিদ শুনল না পুরোটা। দুম করে কলটা কেটে দিয়ে হাত পা ছড়িয়ে শুয়ে থাকলো আরও কিছু সময়। চোখ দুটো ক্রমশ ঝাপসা হচ্ছে দহনে। এ দহন জীবন থেকে একটা বড় অংশ ফাঁকা হবার দহন। যে অংশটার অস্তিত্ব এতদিন আরাম দিত, নিজের পৌরুষ যার কাছ থেকে কেবল শ্রদ্ধা পেত। শাহিদের চোখের পাতা দুটো একটা মায়াময় মুখশ্রী আঁকতে শুরু করলো হঠাৎ। মুখটা গোল, গাল দুটো ভরা, চোখ দুটো যদিও খুব একটা বড় বড় ডাগর ডাগর নয়, তবে মায়া ভরা। চোখ দুটোতে ছেয়ে আছে এক রাজ্যের উৎকণ্ঠা। ঠোঁট দুটো কাঁপছে তার। স্বামীর প্রতি দরদে তার ভেতরটা কাঁপছে। সে হাত বাড়িয়ে শাহেদের কপাল ছুঁল, মিছিমিছি রাগ দেখিয়ে বলল, এত বড় হয়েছো, একটুও বোঝো না তোমার ঠান্ডা লাগার ধাত আছে? বৃষ্টি একটু এড়িয়ে চলবে। কেন বোঝো না তুমি? আমার হয়রান লাগে তোমাকে বোঝাতে বোঝাতে শাহেদ। আচ্ছা, একটু মাল্টার জুস বানিয়ে দেবো? কি খাবে বলো? শাহিদ খপ করে ওই হাতটা ধরে ফেলল। পাগলের মতো চুমু খেলো হাতটায়। তারপর হঠাৎ পাগল হলো শাহিদ, কেঁদে দিল। নাফিয়া সবসময় বলতো পুরুষের কান্না খুব বিশ্রী। শাহিদ ওই বিশ্রী কান্নায় কাঁদলো। ছটফট করে বলল, প্লিজ একটু ক্ষমা করো আমাকে, একটু ক্ষমা করো।
ক্ষমা বলে কিছু সেখানে হয় না। শাহিদের হাতের মুঠি থেকে কাল্পনিক নাফিয়া হাতটা সরিয়ে নেয় তার। শাহিদের ফোনটা আবার বেজে ওঠে। ফোনের ওপাশে খান মঞ্জিলের সিতারা দাদি বড্ড আহাজারি করে বলে যায়, এই বেটা তুই এটা কি কইরা গেলি? ও না হয় রাগের মাথায় তালাক চাইছে, তাই বইলা তালাক দিয়া গেলি মাইয়াটারে? এই কুলাঙ্গার, এই এতিম মাইয়াটার আর ছিল কেউ তুই ছাড়া? বংশের কুলাঙ্গার একটা। শাহিদ চুপ করে শুনল। সিতারা থেমে যেতেই বলল, ও বাড়ির কি অবস্থা দাদি? কেন তা দিয়া তোর কি অসভ্য বর্বর? তুই তোর ঝর্ণা নিয়া ঘুমা, চরিত্রহীন। না বলো না, একটু বলো। শাহিদের হাহাকারে সিতারার ক্ষোভ কমে। ধীরে ধীরে বলে, সব একেবারে ঠান্ডা, একদম ঠান্ডা। সকালে আমি গিয়া দেখা আসলাম, ওই মেয়ে ঘুমাইতেছে তুই যাওয়ার পরে বিকাল থেকে। অহনও ঘুমায়, বাকিরা ঝিমায়। আর তোর বাপ দলিলপত্র নিয়ে ঘাটাঘাটি করে, তোর নামে দিবে না কিছু। সব হারাইলি তুই। এখন তো নিহার ঘরে ঝর্ণারে লইয়াই বরিশালে থাক আহাম্বক। এই দিকে আর আসিস না, সব লন্ড ভন্ড কইরা দিলি রে সাহেব। সিতারা কল কাটে দুম করে। শাহিদ উঠে বসে। তার মানে ঘুমাচ্ছে নাফিয়া, নিশ্চয় খুব শান্তি নিয়ে ঘুমাচ্ছে। কিন্তু শাহিদের এত বুক জ্বলছে কেন শুনে? ও কি আশা করেছে মেয়েটা ওর জন্য কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে ওর প্রস্থানে? নাফিয়া এটা করবে না। বরাবরের স্বামী পাগল হলেও যে মেয়েটা প্রখর আত্মসম্মানবোধ লালিত করে নিজের মাঝে, প্রাক্তনের জন্য গলা ফাটিয়ে কাঁদবে না সে। এতটা অবলা নাফিয়া নয়। নাফিয়া ছিল প্রেমময়ী সরলা, অবলা নয়। তখন সকাল 8:30। কাল রাতে এসে বিছানায় শরীর ছেড়েছে সে। একা অ্যাপার্টমেন্টে নিজেকে নিয়ে খুবই ভয় করছিল শাহিদের। ও স্বভাবত সুইসাইডাল এক কাপুরুষ। সেই পুরনো পোকা যদি মাথা চাড়া দিয়ে ওঠে এই হতাশায়। শাহিদ ভয় পাচ্ছে নিজেকে নিয়ে। ব্লেড তুলে ঘ্যাচ করে হাতে চালিয়ে দিলে ও তো আর নাফিয়ার ক্ষমা পেয়ে যাবে না। ওর অনাগত বাচ্চা আর অমৃতাকে ভোগান্তিতে পেলে আরও একবার কাপুরুষ হতে পারে না। কিছু পাপের গ্লানি থেকে পালাতে নয়, বরং থেকে থেকে অনুশোচনা করতে হয়। শাহিদ তাই করবে। জ্বর নিয়ে বিছানা ছাড়লেও ভয়ে রাখলো বাইরে পা। কোথায় যাবে বুঝতে না পেরে হাঁটতে হাঁটতে সদর রোড ধরে এগিয়ে যায়। আধা ঘন্টার পায়চারি সম্পূর্ণ উদ্দেশ্যহীন। হঠাৎ বেখেয়ালে চলে আসে কোচিং সেন্টারের সামনে। এখানে শাহিদ সহ আরও বেশ কজন প্রফেসর মিলে পড়ায়। একটু মরচে পড়া কলঙ্কিত জীবনকে নাড়াচাড়া করতে শাহিদ ভাবলো এখানে ঢুকে সময় কাটানো যাক। কিন্তু ঢোকার পরে আর সুস্থ থাকতে পারল না ও। চেনা মানুষগুলোর অদ্ভুত দৃষ্টির তোপে ওর মুখটা। ছাত্রছাত্রীরা, প্রফেসররা ওকে দেখে চেয়ে রইল। শাহিদের মনে শঙ্কা জাগে ওই দৃষ্টিগুলো দেখেও, আবার জাগে হাহাকার। সে এক অভিশপ্ত অনুভূতি। সবাই সুন্দর করে সালাম দিলেও ও স্বস্তি পায় না। ও ঘুরে ঘুরে দেখে সকলের দৃষ্টি। সেই দৃষ্টিতে ভাসছে শাহিদের ঘরে এক লক্ষ্মী বউ রেখে বাহিরে নষ্টামি করার কেচ্ছা। শাহিদ নিজের কেচ্ছায় ভয়ঙ্কর লজ্জা পায়। ও ছুটে বেরোয় ওখান থেকে, পালিয়ে বেরোয়। পেছন থেকে ম্যাথে প্রফেসর আশফাকুর ডাকছে গলা ফাটিয়ে, আরে স্যার, ছুটি নিলেন আবার এখানে এলেন? কিছু বলতে এসেছিলেন, আবার যাচ্ছেন কই? কি হয়েছে? শাহিদ দাঁড়াতে পারছে না। এদের সবার চোখে শাহিদ নিজের নোংরামের দৃশ্যপট দেখতে পাচ্ছে কেন? সবাই জেনে গিয়েছে নাকি? ওসব দেখে শাহিদের নিজেরই বমি পাচ্ছে। সবার চোখের মনিতে জল জল করছে সব। শাহিদ সহ্য করতে পারছে না আর কিছু। রাস্তার একপাশে দাঁড়িয়েই বমি করে দিল হড় হড় করে। ক ঘন্টা ঘুমিয়েছে ও ঠিক? নাফিয়া বুঝে উঠতে পারছে না। তবে বেশ অনেক সময়। ওর শুকনো ফাটা গলাটা বেশ টের পাচ্ছে ঘুমের দৈর্ঘ্য। মাথার উপর পাতলা কাঁথা মুড়ি দেয়া। আলস্যের সেই কাঁথাটাও সরায় না। কাঁথাটা এসে সরায় নিশা। উৎকণ্ঠায় ভরা দৃষ্টি নাফিয়ার মুখ বিবরে ঘূর্ণায়মান। সেই দৃষ্টি নাফিয়ার চোখে পড়তেই নাফিয়ার ঘুম কাতুরে মুখটা হাসলো মলিন করে। বিনিময়ে নিশাও ফিরিয়ে দিল হাসি। উঠবে না? খাবে না ভাবি? নিশার প্রশ্নে নাফিয়া একটু নড়ে। কাঁথাটা টেনে নামিয়ে দেয় কোমরের কাছে। আলস্য ভাঙতে চায়। চেয়ে চেয়ে দেখে শিমিনের ঘরটা। কাল অচেতন হবার পরে ওকে এখানে এনে রাখা হয়েছিল। এখানেই ওর জ্ঞান ফিরেছিল। রাতে জাউ ভাত খেয়ে, ওষুধ খেয়ে আবার এখানেই ঘুমিয়েছিল। নাফিয়া উঠে বসতে চাইলো, তখন টের পেল ব্যথা কমেনি কে, বরং গতদিনের লম্ফঝম্পতে বেড়েছে। রক্তের প্রবাহ এখনো বেশি। গায়ে সবটুকু নেমে যাবে বুঝি এই ধকলে। এত ঘুমের ওষুধ দিয়েছিস কেন রাতে? একটু ঠিক হতে সময় দিবি না আমাকে? এ বাড়ি ছাড়তে হবে না আমার। ঘুমের ওষুধ খাইয়ে খাইয়ে রেখে দিবি নাকি আহাম্মক?
ক্লান্ত গলায় বিরক্তির সুর টেনে প্রশ্নটি করেছে নাফিয়া। নিশা সরল, তাই সরল গলায় জবাব দেয়, বাবা টেনশন করছে অনেক, আম্মুও, তোমার দেওর তাই বললো আমাকে একটা করে খাইয়ে দিবে প্রতিবেলায়, কটা দিন ঘুমিয়ে থাক। নাফিয়া কপাল কুঁচকে ফেলে। শাড়ি ঠিক করে নামতে নামতে বলে, যত সব বোকা বোকা কাজ বাজ, একমাত্র তোর স্বামীর মাথাতেই এমন ভয়ঙ্কর বুদ্ধি আসতে পারে। যদি উল্টো কিছু হয় আমার, অদ্ভুত তোরা, জানে মারবি নাকি? নিশার অপরাধ বোধ ওর মুখটা ঘুটঘুটে অন্ধকার করে দিল। সত্যি এটা বোকা বোকা বুদ্ধি, কিন্তু সাত বোকা এটা সে মানতে পারছে না। নাফিয়া নিশার মুখে সেই অন্ধকার সরাতে এবার খুব সুন্দর একটা হাসি দিল। সহজ গলায় বলল, কিছু করার হলে আগেই করতাম আমি, এত সময় নিতাম না। আচ্ছা শোন, সবাই কি বাড়িতে? নিশা এক মনে দেখে চলেছে নাফিয়াকে। কি শক্ত, কি দুর্বার, এমন মেয়েও হয়। নিশা হলে গুড়িয়ে যেত এতক্ষণে, তলিয়ে যেত। এসব ভাবলেই তো কেঁদে দেয় সে। আর ভাবিক কাল বিকেল থেকে কাঁদেনি, বরং অসীম তালুকদার এলে তার সামনে গিয়ে দাঁড়িয়ে খুব সুন্দরভাবে বলেছে, আপনার ছেলে আমাকে তালাক দিয়েছে আব্বা, 2-3 দিনে আইনি ঝামেলাও সেরে ফেলবো, আমার জন্য দোয়া করবেন। এরপর খেয়ে দিয়ে ওষুধও খেয়েছে। সহজ গলাতেই সবার সাথে কথা বলেছে। শরীর ভাঙা যন্ত্রণা নিয়ে এখনো কি অবিচল। নিশার হিংসা হচ্ছে সূক্ষ্ম এমন শক্তি দেখে। এই ভদ্রমহিলার ভালো হোক। নাফিয়া বিছানা ছেড়ে নেমে কাঁথাটা অসুস্থ হাতে ভাঁজ করে নিতে নিতে বলে, কাল রাতে আব্বা আম্মা এই ঘরে আমার মাথার কাছে বসেছিল, টের পেয়েছি। কয়টা নাগাদ ছিল? 2:30। নাফিয়া চুপ করে শুনল। পরপর ওয়াশরুমে ঢুকে মুখ হাত ধুয়ে নিয়ে এসে বলল, তুই গিয়ে সিমিনকে বল পরোটাটা খাবো আমি, কনডেন্সড মিল্ক দিয়ে বেশি করে চিনি দিয়ে চা বানায় যাতে। ও চাটা বানায় চমৎকার। আমি আসছি। আচ্ছা, সকালে কি অ্যান্টিবায়োটিক আছে আমার? গ্যাস্ট্রিকের ওষুধ আছে? নিশা মলিন মুখে মাথা নাড়ায়। যার জন্য কাল সারা রাত কেঁদে নিশা সহ বাড়ির মেয়ে লোক সবাই চোখ ফুলিয়েছে, তার চোখে কোনো পানি নেই। কি অদ্ভুত জীবনী শক্তি এই নারীর। তাড়াহুড়ো লাগিয়ে কথাগুলো বলেই নাফিয়া ত্রস্ত পায়ে এগিয়ে যায় নিজস্ব চিরচেনা ঘরের দিকে। এ জীবনের শুরুতেই যেই ঘরটাতে উঠে স্থান নিয়েছিল নাফিয়ার, যেই ঘরটাতে সংসার করেছে 6-6টা বছর, নাফিয়া ঘরে ঢুকেই দৃষ্টি ঘুরিয়ে ঘুরিয়ে চার দেওয়াল দেখে। চার দেওয়াল যেন গুঞ্জন তুলেছে নাফিয়ার হাসির শব্দে। নাফিয়া খিলখিল করে হাসতে হাসতে বিছানায় ভেঙে চড়ে পড়ছে শাহিদের গায়ে। নাফিয়া কান চাপে, পরপর গা ঝাড়া দিয়ে আলমারি খুলে গুছিয়ে নেয় নিজের জীবনে অর্জিত সব সার্টিফিকেট। তাকে লেগে পড়তে হবে এখন থেকেই। কাগজপত্র গুছিয়ে বারান্দায় যখন বেরোলো একটু রোদ খেতে, দেখলো ওর গোলাপ গাছগুলো ছেয়ে আছে টকটকে লাল গোলাপে। নাফিয়া কিছুক্ষণ ছুঁয়ে ছুঁয়ে দেখলো প্রতিটি গোলাপ। আগে হলে এগুলো ছিঁড়ে খোপায় পড়তো, এখন সেই বাজে শখটা মরেছে। একটা হাত ওর ব্যস্ত ফোনের ডায়াল প্যাডে, খুঁজে খুঁজে কাউকে কল করলো। ওপাশের ব্যক্তি ভীষণ উত্তেজিত গলায় বলে, কি করে? তোর আমাকে মনে আছে? কি আশ্চর্য! নাফিয়া মলিন হেসে বলল, শিপ্রা, ভালো আছিস? তুই ফ্রি? আচ্ছা শোন, ভীষণ জরুরি একটা দরকারে কল করেছি, বলে মাইন্ড করিস না। হারে রাখ তোর ফর্মালিটি, বল কি ব্যাপার? নাফিয়া একটু দম নিল, বুক ভরে শ্বাস টানলো। থেমে থেমে বললেও ও জোর গলায় বলে গেল, অপ্রতিরোধ্য উত্তেজনা ওর কণ্ঠে। শিপ্রা শুধু 1-2 শব্দের প্রশ্ন কিংবা জবাব দিতে পারছে, বাকিটা বলছে নাফিয়াই। আমি ইন্টার্নশিপের কথা ভাবছি, অ্যাপ্লাই করতে চাই। না না, মেডিকেল ফিল্ডে একদমই নেই আমি বাবু। আমার ইচ্ছা তো রিসার্চ ল্যাবে ঢুকে পড়া, প্রাইভেট ভার্সিটি হলেও হবে, কিন্তু ওসব যেন দিবা স্বপ্ন। এখন 2.5 বছরে বেশ মরচা পড়েছে আমার মাঝে। চেষ্টা তো করব অ্যাপ্লাই করতে, যদি না হয় তাহলে এনভায়রনমেন্ট অ্যান্ড এগ্রিকালচার অথবা ফার্মাসিউটিক্যাল। ঠিক আছে, তুই একটু দেখ। হ্যাঁ, সবটা ভেবেই বলছি। তোর দুলা ভাই, আচ্ছা তার কথা সামনাসামনি দেখা হলে বলবো। তুই একটু আমাকে হেল্প কর ভাই। 2.5 বছর ধরে ঘরে বসে থেকে একাডেমিক নলেজ জিরো। আমি কি করব? আমাকে সাজেশন দিতে চাইলেও দে। শিপ্রা এত দ্রুত কথাগুলো হজম করতে না পেরে আটকালো নাফিয়াকে। আমি ফ্রি, বল বল। ওয়েট, একটু থেমে থেমে বল। আমি তো তোর ব্যাপারটাই বুঝতেই পারছি না। 2.5 বছর ধরে এত খুঁচিয়েছি আমরা, বলেছি নাফিয়া ইন্টার্নশিপটা শেষ করে ফেল। এত বড় বোকামি করিস না।
একটা কাগজের মূল্য কত? তখন গায়ে মাখলি না, বললি ধুর চাকরি বাকরি করার ইচ্ছে নেই, ইন্টার্নশিপ দিয়ে কি হবে? আমি সংসারের বেশ আরামে আছি, 9টা 5টা অফিস করতে হয় না, মাস গেলে এতগুলো টাকা পায় হাত খরচ। ওর কাছে যা আবদার করি সব এনে দেয়। আর তুই তো চাইতেছিস বাচ্চা কাচ্চার পেছনে জীবনে পুরো সময়টা ব্যয় করতে। আমরাও ভাবতাম স্বামীর একটা ডিসেন্ট চাকরি আছে, শ্বশুরের এত এত সম্পত্তি, এত ভালো পরিবার, তোর বাপের বাড়িতেও কেউ নেই যাকে তো টানতে হবে। এত আরামের জীবনে চাকরি না করাই ভালো। কিন্তু এখন আবার কি হলো? মত চেঞ্জ করলি কেন? নাফিয়া আবার মলিন হাসলো আর বলল, পরিস্থিতি সবসময় একভাবে থাকে সবার, শিপ্রা। আচ্ছা, তোকে আমি এখন এত কিছু বলতে পারবো না, তুই শুধু এইটু আমাকে হেল্প কর আপা প্লিজ। এবং শোন, এনআইবি থেকে আমাদের শান্তনু ইন্টার্নশিপ করেছিল তাই না? আচ্ছা, ওর নাম্বারটা আমাকে দে তো। নাম্বারটা নিয়ে নাফিয়া কল কাটলো। আরও একবার বুক ভরে নিল শ্বাস। দেখলো তার ভেতরে একটা প্রফুল্ল ভাব কাজ করছে, মনটা আত্মপ্রত্যয়ী এবং হালকা ফুরফুরে। কাগজপত্রগুলো গুছিয়ে রেখে ধীর পায়ে নামলো নিচে। নিচতলার 7 বাদে বাকিরা সবাই রয়েছে। সিঁড়ি বেয়ে যখন নামছিল তখন শুরুতেই ওর চোখ করলো অসীম তালুকদারের মুখে। বসার ঘরে একটা বিশাল আকার বক্সের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। নাফিয়াকে দেখে সহজ ভঙ্গিতে হাসলেন তিনি। যেমন করে শ্বশুর বৌমার রোজকার কথোপকথন শুরু হতো, যেন এই দিনটি আগের মতো তেমন একটা দিন। নাফিয়ার মনে পড়ল কাল রাতের কিছু দৃশ্য, কিছু কথোপকথন। তন্দ্রাচ্ছন্ন ঘোরে ও শুনেছিল অসীম আলাপ করছেন শাহনাজের সাথে। নাফিয়াকে নিজের সম্পত্তি থেকে কিছু লিখে দেবে, নাফিয়াকে নাকি বিয়ে দেবে আবার 4 মাস গেলে। এসব বাড়াবাড়ি কথা ভাবতে গিয়ে শিউরে উঠল নাফিয়া। এই বিষয়গুলোকে একদমই প্রশ্রয় দিতে সে ইচ্ছুক নয়, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে চলে যেতে হবে। অসীম তালুকদার নামক একজন বাবার সাথে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে সে জড়াতে ইচ্ছুক নয় মোটেই। আম্মা, আমার পুরনো বইগুলো সব কি কেজি দরে বিক্রি করে দিয়েছেন নাকি? লাইব্রেরিতে তো পেলাম না, এগুলো একটু দরকার। সিঁড়ির শেষ প্রান্তে নেমেই নাফিয়া বলল কথাটা। শাহনাজ গ্লাসে কমলার রস ঢালছিলেন। নাফিয়ার প্রশ্নে জবাব না দিয়ে সবার মুখের দিকে তাকায় সে। শাওকে উঠে একটা চেয়ার টেনে বলে, আরে ভাবি বসো না, আগে খেয়ে নাও, ওগুলো আমি রেখেছি, বের করে দেবো। অসীম এতক্ষণে মুখ খুললেন। বৃহৎ বাক্সটাকে আঙুলের ইশারায় দেখিয়ে নাফিয়াকে বললেন, একটা দোলনার জন্য এতদিন আমার মাথা খেয়ে ফেলেছিলি তুই আর সিমিন। এটা পুরো ৭৮,০০০ টাকা পড়ল। এখন দেখ কোথায় সেট করবি। দেখ, বাসার ঘরে সেট করলে কিন্তু সবসময় বসতে পারবি না। বাইরে থেকে প্রচুর পুরুষ মানুষ আসছে যাচ্ছে ডেইলি। এটা বরং বারান্দায় সেট করে দেই, ওখানে কিছু বই আর প্লাস্টিকের লতাপাতা এনে সাজগোজ করিয়ে দিবনি। আমি তো তোদের মতন অত শৌখিনতা বুঝি না। তবে এমন দৈত্যাকার দোলনা বসার ঘরেই থাকে, বারান্দাতেই মানায়। ওই কি যেন বলে, হ্যাঁ, ক্লাসি লুক চলে আসে। নাফিয়া স্থির চোখে দেখছে অসীমের বাবা সুলভ উচ্ছ্বসিত মুখটা। ছোট মেয়ে শিশুর খেলনা ভেঙে গেলে তার কান্না থামাতে যেমন আরেকটা খেলনা এনে দেওয়া হয়, ঠিকই তেমন মন ভাঙার দুঃখ ভুলিয়ে রাখতে দোলনা এনে দিলেন অসীম। উদ্দেশ্য কি? নাফিয়াকে এ বাড়ি থেকে ছাড়বেই না এরা। কিন্তু এ যে হবার নয়। অসীম নাফিয়ার প্রতিক্রিয়া জানতে উদ্গ্রীব হয়ে আছেন। নাফিয়া কোনো প্রতিক্রিয়া নয়, দিল তার সিদ্ধান্ত। ঠান্ডা গলায় ধীরে ধীরে বলল, আব্বা, আমি ইন্টার্নশিপের কথা ভাবছি। একাডেমিক রিসার্চ ল্যাবে ঢুকবো, সেটা কপালে না থাকলে অন্য ফিল্ডে। সিট পেয়ে গেলে চলে যাব, বা একটু দেরি হলে বাজারে বাসা দেখব। এই বাড়িতে আর থাকবো না। অসীম জানতেন এমন কিছু বলবে নাফিয়া। তিনি তার পাল্টা জবাব তৈরি রেখেছেন, তাই খুব জোর গলায় বলেন, তোর বাসা ভাড়া নেওয়ার কি দরকার? এখানে থাক আমার পরিবারের কেউ হয়ে। তোকে সামাজিক স্বীকৃতি দিয়ে দত্তক নেই। জানি শুনতে অদ্ভুত আর হাস্যকর, তবে লাগলেও এটা ঠিক হবে। নাফিয়া হেসে ওঠে অসীমের বাচ্চা সুলভ জেদে। কিছুক্ষণ হেসে বলে, আব্বা, খিদা পেয়েছে, এই ব্যাপারে পরে কথা বলি। না রে, তোর আত্মসম্মানের কথা ভাবছিস? আরে পেইং গেস্টের মতন থাক না হয়, আমাকে মান্থলি একটা অ্যামাউন্ট দিস না হয়। তুই তো বেশি খাস না।
ওই 2-3 হাজার দিয়ে দিস, তবুও থাক। অসীম ভেঙে চলে যাচ্ছেন, তার গলা কাঁপছে। নাফিয়াও দেখছে শ্বশুরের অসহায়ত্ব। আবারও মলিন হাসি দিয়ে বলে, এটা হয় না। আমি আপনাদের কেউ নই এখন। সাউকি অবিবাহিত এখনো। মানুষ দুই কথা বানাতে ছাড়বে না। এসব হয় না আব্বা, একদমই হয় না। বুঝতে হবে আপনাকে, কষ্ট হলেও বুঝতে হবে, হবেই। অসীম অসহায় চোখে তাকিয়ে আছেন। কথাগুলো বলতে বলতে নাফিয়ার গলা ধরে এলো, মাথাটা আবার উঠলে চক্কর দিয়ে। অসীম মেকি রাগ দেখালেন। আর মানুষের কথা দিয়ে করবোটা কি? আর তুই ভাষা কারচুপি পানার মতন ভাবিস? কপালে হাত চেপে নাফিয়া হাসে, বলে, আব্বা, কচুরিপানার জীবনটা কিন্তু খারাপ না। কি সুন্দর স্রোতের তালে ভাসে, ডোবে না, মরে না। গায়ে কাদাবালি মাখলেও ঢেউয়ের ঝাপটা এলে এসব ধুয়ে ফেলে। তো কচুরিপানা হতে খুব একটা খারাপ লাগবে না বোধহয়। আপনি শুধু দয়া করবেন। নাফিয়ার মাথা ঘুরতে শুরু করেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্বশুরের সাথে আর তর্ক করতে পারছিল না। শাহনাজ দূর হতেই দেখতে পেয়ে অসীমকে ডাকলেন। এখন এসব আলোচনা বাদ দিলে হয় না? ধীরে ধীরে না হয় বুঝালেন। দেখেছেন ওর শরীরের হাল, আর বললেই তো আর বাড়ি থেকে নামতে পারবে না ও। অসীম নিজের ছটফটানি দমিয়ে নেন, বিরস মুখে বসে পড়েন সোফাতে। নাফিয়ার জন্য নিশা এক গ্লাস পানি নিয়ে এলে ও হাতে তুলে নিয়ে নিশাকে মৃদু ধমকায়। বাতাসি আর তন্নির মা আছে, তুই গিয়ে পড়তে বস। লেখাপড়ার চাঙ্গে উঠিয়ে দিয়েছিস দেখছি। সংসার করতে কি খুব ভালো লাগছে? নিশা চুপ করে দাঁড়িয়ে রয়। নাফিয়া পানি খেয়ে নাস্তা করতে বসতে বসতে বলে, সংসার করতে হবে তোর মতোই আসলে, একদম খিচিয়ে, যাতে ভাঙার পর আর নিজের প্রতি কোনো অভিযোগ না জন্মায়। ইস, আমি এটা কেন করলাম না? আমি যদি এটা করতাম তাহলে এটা হতো না। আসলে সংসারকে দিতে হলে পুরোটাই দিবি। সংসার নিজেকে ঢেলে সাজানোর জায়গা। সবাই চুপচাপ শুনে যাচ্ছে নাফিয়ার কথা। এর মাঝে শাওকি উঠে দাঁড়াতে নাফিয়া বলে ওঠে, আমি একটু ব্যাংকে যাব, তোকে নিয়ে একটু বস। আজ তো ব্যাংক বন্ধ ভাবি। ও। নাফিয়া আবার গুটিয়ে যায়। ঠিক মতো খাবারটা খেতে পারছে না। পরোটা মনে হচ্ছে কোনো রাবার চিবোতেও পারছে না। ওর আসলে হাঁসফাঁস লাগছে। এখান থেকে বেরিয়ে যাওয়ার তীব্র ঝোঁক চেপেছে মাথায়। সব তো আর একদিনে হয় না। নিজের অস্তিত্ব ধ্বংস হয়ে ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার টুকরোগুলো গোছাতে একটু সময় লাগে না? একটু সময় আসলে দেওয়া প্রয়োজন নিজেকে। অর্ধেকটা পরোটা আর এক গ্লাস দুধ খেয়ে ওষুধ খেয়ে নাফিয়া উঠল। ও টের পাচ্ছে ওর শীত লাগছে এই কদিন যাবৎ। আজকে আরও বেশি লাগছে। মেরমেরে শাড়িটার আঁচলে নিজের ডান কাঁধ জড়িয়ে সদর দরজার কাছে যেতে যেতে বলে, একটু উঠানে রোদের নিচে বসবো আমি। নিশা আর শিমিন তৎক্ষণাৎ শাহনাজের দিকে তাকায়। শাহনাজ চোখ দিয়ে ইশারা করে ওদের নাফিয়ার সঙ্গ না ছাড়তে। নিশাকে বলে, বইটা নিয়ে গিয়ে উঠানের এক পাশে বসে থাকো, শুধু একটু নজর রাখো। খুনখুনে বুড়ো লোকের মতো ঝিমাচ্ছে। শাহনাজ স্বামীর মুখটা কিছুক্ষণ অসহায় চোখে দেখে ডাকলো, খাবেন না? অসীম নড়ে চড়ে উঠলেন। ক্লান্ত পায়ে এগিয়ে এসে চেয়ার টেনে বলে, দাও, দুটো খেয়ে মিলে গিয়ে বসি। 3 দিনের হিসাব জমা পড়ে আছে, 2.5 লাখ টাকার হিসাব। সব ভাসিয়ে দিলে তো হয় না শাহনাজ। শাহনাজ মলিন মুখে তাকালো সাদের ঘরের বন্ধ দরজায়। এখনও ঘুমাচ্ছে সে। দরজাটা দেখতে দেখতে একটা লম্বা শ্বাস ছেড়ে দেয় শাহনাজ। সন্তানদের প্রতি তার হতাশার পরিমাণ কম নয় বই কি। এই যে বৃদ্ধ মানুষটা, এর মুখের দিকে তাকালে কি সাদের ঘাটতারামি কমানো উচিত নয়? ও তো সুস্থ সবল, পারে না বাপের ব্যবসার হাল ধরে বাপকে আরাম দিতে? কিচ্ছু বলা যাবে না। অবশ্য সময় থাকতেই যখন বলতে পারেনি শাহনাজ, তখন অসময়ে এসে দাঁত কিরমির করে কি লাভ? মানিয়ে নেয়াই শ্রেয়। তাই আবারও স্বামীকেই বলল, এখন একজন ব্যবস্থাপনা পরিচালক দেখে দিন, একদম কোয়ালিফাইড একজন। আর চাপ নিয়েন না, আপনার বংশের মধ্যে থেকে কাউকে রেখে দিন, ঘুরে ঘুরে 8টা ব্যবসা সামলাবে যে। অসীম বলে না কিছু স্ত্রীর কথার জবাবে। 3টা ছেলে জন্ম দিয়েও তাকে নামতে হবে বিশ্বস্ত লোক খুঁজতে। এই প্রহসনের কথাটা ভাবতে ভাবতে একগাল হাসলো আরও একবার। নাফিয়া কপাল কুঁচকে নিশা আর সিমিনার দিকে তাকিয়ে আছে। সিমিনার হাতে নেল কাটার আর নিশার হাতে তেলের বোতল চিরুনি। নাফিয়া ওসব দেখে নিশাকে ধমকালো, জাগিয়ে পড়তে বস, তোর 15 তারিখ পরীক্ষা। নিশা এগিয়ে এসে নাফিয়ার খোপা খুলে চুল আঁচড়াতে লাগলো। এখন পড়ার সময়, আমি বিকালে পড়তে বসবো,
তুমি আমাকে কিছু ম্যাপ দেখিয়ে দেবে। আচ্ছা। শিমিন একটা চেয়ার টেনে বসে নাফিয়ার পায়ের নখ কাটতে ব্যস্ত। নাফিয়া হাসছে এমনতর পাগলানি। হাসতে হাসতে আবার হঠাৎ থেমে গিয়ে বলে, মুখ ভার করে চললে যদি এমন কুইন ট্রিটমেন্ট পাওয়া যায় তবে আমি আর হাসবই না। শিমিন মলিন দৃষ্টিতে তাকায়, আহত গলায় বলে, তুমি মজা করছো? আমাদের কত কষ্ট হচ্ছে জানো? তুমি শোনো ভাবি, আমিও তো এ বাড়ির কেউ নই, আমিও তো থাকছি, তাই না? তুমিও থেকে যাও। শিমিন নাফিয়ার হাত ধরে অনুরোধ করছে। নাফিয়া হেসে বলে, তোর আর আমার ব্যাপারটা কি এক? তুই ভাগ্নি অসীম তালুকদারের, বুদ্ধিমতী হয়েও বোকার মতো আবেগকে কথা বলছিস। তবে আমাকেও নিয়ে চলো তোমার সাথে, তুমি যেখানে যাবে। তখন তোর বিসিএস ক্যাডারে গিয়ে আমার বাড়ির সামনে ঘুরঘুরু করিস আর কি। আমার পুরুষ বড় অসহ্য লাগে রে এখন থেকে। এদের প্রেম দেখলে গা গোলাবে। শিমিন মাথা নুইয়ে নেয় ভাবির কথায়। নাফিয়া গাল ভরে হেসে ওর গাল ছুঁয়ে বলে, তোর বয়স হয়নি যদিও, তবে বিয়ে করতে চাইলে বিয়ের প্রস্তাব দিতে বল বাড়িতে। এমন কিছু করবি না যাতে আব্বার মান সম্মান শেষ হয়ে যায়। ফের দেখা হলে বলবি সে কি চায়। যদি বিয়ের কথায় সায় না দিয়ে দোনামোনা করে তবে একদম টাটা বাই বাই করে চলে আসবি। নাফিয়া কথাগুলো বলে চুপ হয়ে যায়। খানিক বাদে প্রসঙ্গ পাল্টে নিশাকে বলে, তোর বর এখনো ঘুমাচ্ছে কেন? রাতে আমি ঘুমাতে দেইনি। কেন? কেঁদেছি, পাশে বসে থেকেছে জেগে সারা রাত। পাগল সব। বাড়ির আঙিনায় তখন মানুষ জমতে শুরু করেছে। এতক্ষণ উকিঝুঁকি মারলেও 3 বাড়ির চাচি শাশুড়িরা নাফিয়াকে দেখতে এসেছে। গতকালের খবরটা যে ছড়াতে আর বাকি নেই। আকস্মিক এই দুর্ঘটনায় স্তম্ভিত সকলে। স্তম্ভিত নাফিয়া শাহিদের বিচ্ছেদের খবরটাতে। অথচ সবার চোখের মনি ছিল এই যুগল। কোনো বাড়ির স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব হলে সবে তাদের বলতো, ওই নাফিয়া শাহিদকে দেখে কিছু শিখতে পারিস না তোরা? ওরা আদর্শ জুটি বর্তমান দাম্পত্যে। নাফিয়া নির্বাক চোখে তার চাচি শাশুড়িদের দেখছে। ওর মুখে নেই কোনো অস্বস্তি, নেই কোনো জড়তা, কারণ এ তো সবে শুরু। সবার সাথে ওর মুখোমুখি হতেই হবে একদিন না একদিন। নিজেকে লুকিয়ে চোচ্চর করে নিজেকে অপমান করা কেন? ও ডিভোর্স নিয়েছে বাঁচতে, মুখ তো আর ও পোড়ায়নি। কুশলাদি জানতে চেয়ে প্রথমে সহজ প্রশ্ন করলে ভদ্রমহিলাদের স্পর্ধা বাড়ছে নাফিয়ার সহজ ভঙ্গি দেখে। ওরা আশা করেছিল এখানে একটা থেতলে যাওয়া মহিলা দেখবে, যার চোখে মুখে থাকবে বৈধব্যের ছাপ, কাঁদবে মরা কান্না, আর তারা সান্ত্বনা দিয়ে আত্মতুষ্টি পাবে। একজন সাধারণ মহিলা সাইকোলজি ঠিক এই প্যাটার্ন মেনে চলে যে কোনো অপনারীর দুঃখে। নারী সমাজের একটা বড় অংশ নারীর দুর্বলতায় তাদের সতীত্ব খুঁজে পায়। এই যে নাফিয়া এখন শক্তপোক্ত, এটা তাদের কপাল কুঁচকে দিচ্ছে। দোষ না থাকলেও তারা ভাবতে চাইছে এই মেয়ে এত স্বাভাবিক কেন, এর মাঝে কোনো ঘাপলা নেই তো। নাফিয়া অমৃতার মতো সাইকোলজি পড়ুয়া মেয়েটি নয়, তবে ও ঘাটে ঘাটে ঠোকর খেয়ে বড় হওয়া মেয়ে। এসব বোঝে সে, কিন্তু কিছু বলে না। চাচি সমাজ যখন তাদের স্পর্ধার সীমা ছাড়িয়ে যায়, নাফিয়া তখনও কিছু বলে না। তাদের মধ্যে একজন বলল, এত সহজে তালাক নিলি? একবার চারপাশ ভাবলিও না এখন কি হবে তোর জীবনে? সে কথা ভেবেছিস? ওই কোনো আধবুড়ো গোছের বেপত্তিক লোকের ঘরণী হয়েই তো যাবি শেষমেশ। এই বয়সে ছাড়া ছাড়া সংসার বয়ে নিয়ে যাবি। তোকে খুঁজবে পুরুষ কেবল নিজের সন্তানের সৎমা বানানোর আকাঙ্ক্ষায়। স্বার্থপর পুরুষ ছাড়া দেখা পাবি না আর কারো। এরা বিয়ের আগে শর্তও দেয়, বাচ্চা নেওয়া যাবে না। এগুলো ভেবেছিস কখনো? একটু লড়তি না হয়, পুরুষ একটু অমন ভুল করে। এছাড়া শাহিদ খারাপ কোথায় বল? গতকাল রাতে ফোন করলাম, মনে হলো কাঁদছে। তুই একটু ধৈর্য ধরতে পারতি নাফিয়া? নাফিয়া নির্বাক, অস্বস্তিতে জড়সড় হচ্ছে শিমিন আর নিশা। ওরা বেয়াদব নয়, তাই বেয়াদবি করতে পারছে না এদের সাথে। ওরা চুপ থাকলে চুপ থাকেনি সাত। সবেমাত্র ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করতে করতে বারান্দায় এসে দাঁড়িয়েছিল। পরনে একটা লুঙ্গি, গা খালি, কাঁধে একটা তোয়ালে, পুরো অগোছালো অবস্থা। চাচিদের কথা শুনলো চুপচাপ। পরপর বাতাসিকে ডাকলো। সাদের উপস্থিতি সকলের মনে ভীতির সঞ্চার করে। এই ছেলের আবার মুখ হাতের রাগ ঢাক নেই। উঠে দাঁড়িয়ে থমথমে মুখে বেরিয়ে যায় আঙিনা ছেড়ে। নিশা মুখে ওড়না চেপে হাসছে। বাতাসি সাদের হাতে দা ধরিয়ে দিয়ে গেলে সাদ আঙিনায় পা রাখলো। চাচিদের ডেকে বলল, আমি তো যাচ্ছি খেজুর গাছের ছাট কাটতে, বাড়িতে খুব মাছি পড়েছে, সেগুলো তাড়াবো। আপনারা কোথাও যাচ্ছেন?
সবাই কপাল কুঁচকে চলে গেলে সাদ ঘুরে নাফিয়ার দিকে তাকায়। নাফিয়া নিশ্চুপ হাসছিল এতক্ষণ, এবার সাদকে বলল, এই ধরনের আচরণ লাগাম টানতে হবে তোমাকে। এদের জবাব দেওয়ার প্রয়োজন মনে করিনি আমি, কারণ আমার বলা 2 লাইনে এরা এদের শিক্ষা বদলাবে না। সাদও কথা গায়ে না মেখে বলল, তোমার ধৈর্যের হায়াত আরও বাড়ুক। তবে আমার ওইসব নেই, এসেছে মজা নিতে। কাল বিকেলে সব কটাকে দেখছি আব্বুর নামে বিচিং করতে, এখন দিচ্ছে সান্ত্বনা। নেহাত মহিলা মানুষ বলে খুব দরদ লাগে, নয়তো। সকাল সকাল মেজাজ নিয়ে সাদ আবার বাড়ির ভেতরে ঢোকে। নিশা ঢোকে সাদের পেছন পেছন। খাবার যা আছে নিয়ে এসো, ঘরে বসে খাবো। আর আমি আজ আবার পাটুয়াখালী যাব ইন্টারভিউ দিতে। আজ রাতটা ফিরবো না, বিকেলে কোচিংয়ে যাওয়ার দরকার নেই, ঘরে বসে পড়ো। নিশা মুখটা মলিন করে বলে, রাতে কোথায় থাকবেন? বন্ধুর বাসায়। বন্ধুর কোনো বন্টন আছে? সাদ চমকে উঠে নিশার দিকে তাকায়। নিশার মুখ শুকিয়ে আমসি। সাদ থমথমে গলায় বলে, আছে, ক্লাস 8-এ পড়ে। নিশার মুখটা আরেকটু শুকিয়ে গেল। সাদ ওকে আর চোখে এক পলক দেখে বলল, ক্লাস 8-এ পড়ে, নাক ভরে সর্দি এখনো, একদম বাচ্চা, এত উতলা হওয়ার কিচ্ছু নেই। নিশা মাথা নিচু করে দাঁড়িয়ে রয়। সাদ মুখ হাত ধুয়ে নিজের ব্যাগ গোছাতে ব্যস্ত হয়। ল্যাপটপটা ব্যাগে পুড়তে পুড়তে বলে, পড়াশোনা নেই? নিশা ঠোঁট ফুলিয়ে আছে, জবাব দেয় না। সাদ বলে, গোসলে ঢুকবো, দরজাটা লাগিয়ে দিয়ে এসো। নিশা চমকায়, হাঁসফাঁস করে উঠে বলে, আপনি যান গোসলে, গিয়ে ওয়াশরুমে দরজা লাগান। ঘরের দরজা লাগাতে হবে কেন? সাদ স্থির হয়ে নিশার মুখটা কিছুক্ষণ দেখল। মুখ জুড়ে অভিমানের একটা আস্তরণ পড়েছে। এবারে সাদ এসব বাড়তে না দিয়ে বলল, আচ্ছা, বন্ধুর বাসায় যাব না, হোটেলে থাকবো, এখন আসো। নিশা না আসাতে সাদ নিজেই উঠে দরজা লাগায়। নিশা পালাতে চাইল, ছটফটে উঠে হাত ছাড়াতে চাইল। সাদ ঠান্ডা গলায় বলল, আরে পিৎজা খাওয়াবো, মেজাজ খারাপ করো না। নিশা হেসে উঠল পিৎজার কথা শুনে। সাদের বুকে এলোপাথারি কিলঘুষি মারতে মারতে মেতে উঠল খুনসুটিতে। আচমকা আবার পেট চেপে ধরে উঠল কোকিয়ে। সাদ বিছানায় ফেলে দিল ওকে। গলা থেকে ওড়নাটা সরিয়ে নিয়ে বলল, অভিনয় হয় না তোমাকে দিয়ে নিশামণি, তাই এটা করো না। অড লাগছে, ভদ্র হয়ে থাকো, লক্ষ্মী মেয়ের মতন। নিশার আসলে ব্যথা শুরু হয়েছে পেটের কাছটায়। বিগত কদিন ধরে যে ব্যথাটা মাঝে মাঝে হয়। সাদ খানিক বাদে বুঝলো নিশা অভিনয় করছে না। 2 হাতে ছোটোখাটো শরীরটা বুকে মিলিয়ে নিয়ে বলল, কোথায় ব্যথা, ঠিক কোন জায়গায়? ওই যে তলপেটের নিচে। ঘাম ছুটছে নিশার সমস্ত শরীর থেকে। সাদ মেয়েটার মাথায় হাত বোলাতে লাগলো। একটু অপরাধবোধ জমলো নিজের মাঝে। কপালে চুমু খেয়ে বলল, এসে ডাক্তারের কাছে নিয়ে যাব কেমন? ওসব কাজবাজ করতে যাওয়ার দরকার নেই, তুমি শুধু পড়বে। আজ পড়তে না মন চাইলে পড়ারও দরকার নেই, শুয়ে থাকবে। রিমা আপাকে কল করে দিয়ে যাব, সে এসে দেখবে। নিশা হাত টেনে ধরলো সাদের। ব্যথাটা এখন স্তিমিত। সাদ বলল, কি হয়েছে? পিৎজা খাবো, পিৎজা খেতে ইচ্ছে করছে। মাগনা খাওয়াবেন, আমি দিতে পারবো না এখন। সাদ গাল ভরে হাসলো। এসে আবার চুমু খেলো নিশার কপালে, ঠোঁটে। বলল, শিওর, আমি অর্ডার করে দিয়ে যাচ্ছি, তবে মাগনা নয়, বাকিতে খাওয়াচ্ছি, হিসাব তোলা থাকবে। ডিকেপি রোডে বিদুষী কোচিং সেন্টার সবেমাত্র ছুটি হয়েছে। আর ছুটির দিন বিদায় সকালে পড়া গিয়েছে। দারোয়ান এসে সিমিনকে তাড়া লাগালো। ওই আপু, স্যাররা চলে গিয়েছে, সবাই চলে গিয়েছে, তুমি যাইবা না? এখানে ঝিমাইতেছো কেন? বাড়িতে ঘুমাও না? সিমিন বাড়িতে আসলে ঘুমায় নাই কদিন ধরে। ওর সমস্ত দুশ্চিন্তা ভাবির পরে নিজের জন্য। সব সময় মনে হচ্ছে ভাবির সাথে যা হয়েছে একই ঘটনার পুনরাবৃত্তি ওর জীবনেও হবে, কারণ ও এতিক। এসব ভাবতে গেলেই চোখে জল জমছে, হাত পা গুটিয়ে আসছে। 5-6 দিন ধরে ফোনটাও হাতে নিতে পারছে না, কোনো কিছুতে মনোনিবেশ করতে পারছে না সে। হাই তুলে সিমিন ব্যাগ গুছিয়ে বেরোয়। আজ একটা বিশাল ব্যাপার তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, তাই মোড়ের মাথায় এসে আর পা থামায়নি রোজকার মতো। হাঁটছিল অন্যমনস্ক ভঙ্গিতে। ঠিক তখনই পেছন থেকে কেউ গলা খাঁকারি দিল। সিমিনের সবচেয়ে কাঙ্ক্ষিত কণ্ঠস্বর। এই কাশির ধরনও সিমিনের পরিচিত। পা থামায় সিমিন, ঘুরে দাঁড়িয়ে ক্লান্ত গলায় বলে,
স্যার আসসালামু আলাইকুম। আরহান হাওলাদার বলে লোকটা এমন ভাব করছিল সে খুব গতি নিয়ে সামনে যাবে। হঠাৎ শিমিনের সালামের জবাব দিতে থেমেছে, অবাক হবার সুরে বলে, ওয়ালাইকুম আসসালাম। সিমিনি, কি ব্যাপার? অসুস্থ লাগছে কেন? তুমি তো পড়াশোনায় আজ খুব অমনোযোগী ছিলে। এসব ঠিক না, সামনে এক্সাম। শিমিন তাকিয়ে আছে লোকটার দিকে। ও কখনো লোকটার চোখ দেখে গুটিয়ে যাওয়া মেয়েটি ছিলই না। ওর এই দুঃসাহস সব সময়ের। বলল, সরি স্যার, আসলে আসলে তোমার খুব অবনতি হচ্ছে। এর কারণটা আমি ধরতে পারছি না, কিন্তু আমাকে হতাশ করছে। আচ্ছা, কিছু খাবে? ওই সামনে ডাব বিক্রি করছে। এখন তো আমাদের রোজ একটা করে ডাব খাওয়া উচিত। আচ্ছা চলো। বাকিরা কোথায়? একা একা হাঁটো কেন? শিমিন আরও কিছুক্ষণ তাকিয়ে রইল সোজা সরলা ছাপোষা দেখতে মানুষটার দিকে। চেহারা অতি সুদর্শন নয়, তবে মুখ জুড়ে পুরুষালী গাম্ভীর্যতা ঠাসা, যা দেখলে আপনা আপনি শিমিনের সমীহ চলে আসতো শুরু থেকে। সেই অনুভূতি আজ কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এখন তো কেবল দুঃসাহস দেখাতে ইচ্ছে করে, একটু শাসন দেখিয়ে বলতে ইচ্ছে করে, আপনার নামে শুনি আপনি নাকি রাত করে নিজের অ্যাপার্টমেন্টে ফেরেন ছাত্রী পড়িয়ে। এত ছাত্রী পড়াতে মন চায় কেন? এত টাকা দিয়ে কি করবেন? আর করবেন না এটা। তবে আমি আপনার কাছে পড়বো না, কিন্তু বলে দিলাম। কি হলো মেয়ে? চলো চলো, ডাব কিনে দিই। আচ্ছা, কাল প্র্যাকটিক্যাল খাতাগুলো আনবে, ওদেরকেও বলবে, আমি দেখব। শিমিনার ঘোর কাটে আরহানের তাড়া দেওয়াতে। তবে আজও ছোট বাধ্য ছাত্রীর মতো শিক্ষকের পেছন পেছন গিয়ে তার কিনে দেওয়া খাবার খায় না, বরং একটু দুঃসাহসী হয়ে বলে ওঠে, স্যার, আপনার কি কোনো এক্স আছে? আপনি কখনো প্রেম করেছেন কারোর সাথে? শিমিনের অবিচল প্রশ্নে হকচকিয়ে ওঠে আরহান। অবিশ্বাস্য নজরে কিছুক্ষণ চেয়ে থেকে একটু গম্ভীর হয়ে বলে, এ কেমন বেয়াদবি? আমি তোমার টিচার। শিমিন অস্থির হয়ে উঠল এই টিচার শব্দটা শুনে। এই নাটক গতকাল অবধি ভালো লাগলেও আজ লাগছে না। বলে উঠল, শুনুন টিচার, যদি কোনো প্রাক্তন থেকে থাকে তবে 10 হাত দূরে থাকবেন আমার থেকে। আমার চাই না আপনার পেপসি আর ডাব, ওকে? এসব আপনি আপনার প্রাক্তনকে গিয়ে খাওয়ান। যদি প্রাক্তন থাকে তবে নেক্সট টাইম দাঁড়াবেন না আমার রাস্তায়। শিমিন তাড়াহুড়ো লাগিয়ে কথাগুলো শেষ করে তাড়াহুড়ো লাগিয়েই চলে গেল। আরহান হতভম্ব চোখে দেখতে লাগলো সেই প্রস্থান। নিশার শরীরটা বিশেষ ভালো নেই শুনে রিমা এসেছিল দুপুরে, তাও ওই বাড়িতে। দুপুর থেকে এই বাড়িতেই আছে বাচ্চা নিয়ে। ওর মনটাও আজ বিশেষ ভালো নেই। রুবেলের সাথে ধুমধুমা লেগেছিল গতকাল রাতে। মার দিয়ে মার খেয়ে গা এখন ম্যাজ ম্যাজ করছে। বিরস মুখেও মারপিটের গল্প নিশা নাফিয়া শিমিনকে বলে শোনায়। এসেছিল চুল ধরতে, আমি করলাম কি জানিস? বিপদ বুঝেই দিয়েছি। আগে লুঙ্গির গিটো ধরে টান, যার লুঙ্গি সামলাতে গিয়ে চুল ছেড়েছে আমার, তখন আমি দিয়েছি দম করে একটা গিয়ে। ওর দুঃখে জর্জরিত কথাগুলো শুনেও কেউ দুঃখ আর পেল না, তার কারণ ওর বাচনভঙ্গি। নাফিয়া হাসি চেপে রাখতে পারলেও শিমিন আর নিশা পারল না। ওরা কিছুক্ষণ হাসলো পেট চেপে। নিশার ব্যথাটা অনেকটাই কমেছে দুপুরের পর থেকে। নাফিয়া বলল, ঝামেলাটা মূলত কী নিয়েছিল? আরে ইতর একটা বন্ধু বান্ধবকে নিয়ে প্রচুর টাকা উড়াই, অথচ সংসারে দিতে বললে 5 টাকা দিয়ে 10 টাকার কথা শোনে। আমি পারি না একটা টাকাও জমাতে। এত টাকা কামাই করেও ছেঁড়া জামা পরিবারতে সে নিয়ে কাল তর্কে তর্কে এত দূর গড়িয়েছে। মারামারি করে তো আমি একদম শিওর করেছিলাম বাড়ি থেকে নামবো ডিভোর্সও দেব, তখন আবার এসে চুম্মা ছাড়ি খায়। পুরাই বাল্লিবাজ। কতবার যে ডিভোর্স চেয়েও এগোতে পারি নাই। আল্লাহ মনটা এত নরম করলো কেন আমার, বলতে পারেন আফা? অশুভটাকে ছাড়তে পারি না কেন? নাফিয়া মলিন হেসে বলল, তার কি মেয়েলি কোনো দোষ আছে? স্বভাবে এতটাই ইতর যে কোনো মেয়ে ওর প্রেমও পড়বে না। বাসা গেল। এ তো ইতর, তবে প্রেম পড়েছিল কেন? তখন তো মুখোশ পড়েছিল। বিয়ের পর প্রথম রাত থেকে মুখোশ খুলেছে। বিয়ে তো করেছিলাম একজন প্রেমিক পুরুষকে। বাসর ঘরে ওর কথাবার্তা শুনে দেখলাম ও আস্ত খাটাস। রিমা হাসলে নাফিয়াও কিছুক্ষণ হেসে বলল,
মেয়েলি দোষ না থাকলে তবে এত ডিভোর্স করো না অল্পতেই। তাকে রাতে নিরিবিলিতে বোঝাও। বাচ্চাটা তোমাদের এসব দেখলে কি শিখবে? রাতুল এতক্ষণ নাফিয়ার কোলের মধ্যে বসেই খেলছিল প্লেন নিয়ে। নাফিয়ার হাতে পোলাওয়ের থালা, মুরগির ঝোল মাখিয়ে এক লোকমা রাতুলের মুখে দিয়ে বলল, চরিত্রহীন না হলে 2-3 বার সুযোগ দেওয়াই যায়। এগুলো আসলে তার পরিবেশগত শিক্ষা। তুমি চাইলে সময় নিয়ে শোধরাতেই পারো। মানুষ কখনো কখনো শোধরায়। শুধরালাম আফা, ও উল্টো দিনের পর দিন বাড়ছে ওর ইতরামি, কিন্তু দিন শেষে ছাড়তে পারি না ওকে। পত্র খারাপ লাগে যখন আমাকে মা বাপ তুলে গালি দেয়। সেসব ভুলে গিয়ে রাতে আবার ওর সাথে ওই এত নির্লজ্জ আমি। এ পর্যায়ে রিমা ঝরঝর করে কেঁদে দেয়। নাফিয়া মলিন চোখে চেয়ে আছে। বড় বড় অন্যের দুঃখে সে সান্ত্বনা দিতে এগিয়ে যায়, আজ যাচ্ছে গুটিয়ে। রিমার কান্না শুনে রাতুল জড়সড় হয়ে যায়। নাফিয়া প্লেট রেখে ওকে বুকের সাথে মিশিয়ে রিমাকে বলে, হয়েছে হয়েছে, তুমি নিজেকে কোনোভাবেই দোষ দেবে না রিমা। বরং তোমার ক্ষমা বলে একটা বিশেষ গুণ আছে, এজন্য গর্ব করা উচিত। এবং ওই লোকের ভাগ্য ভালো, ও তোমার মতো মেয়েকে পেয়েছে। নিজের প্রতি কোনো রাগ রেখো না। ডিভোর্স দিলেই যে তুমি বেঁচে যাবে এমনও কিন্তু নয়। তোমার মতো আবেগ জর্জরিত মেয়েরা ডিভোর্স তো দেয়, কিন্তু পরে নিজেই নিজেকে মারে ধুকে ধুকে। সবটা ভেবে শক্ত হয়ে তোমাকে এগোতে হবে। তুমি মানসিকভাবে খুব নরম ধাঁচের মেয়ে, বুঝতে পারলাম। আগে নিজে ঠিক হও। ওর সাথে মারামারি করে সময় নষ্ট না করে বরং ওকে শোধরানোর চেষ্টা করো। সংসারটা লড়াই করার জায়গা। নিজের সম্মান আর অধিকারের সাথে কোনোরূপ আপোষ করবো না। ওকে ঠান্ডা মাথায় বোঝাও, ওর সাথে মেলামেশা বাড়াও। বুঝতে পারছো কি বলছি? নিজেকে সময় দিয়ে ভাবো। রিমা চোখ মুছে মাথা নাড়ায়। নাফিয়া হঠাৎ অর্থহীন হাসি এসে বলে, যদি পুরুষ চরিত্রহীন না হয় তবে একটু ছাড় দেওয়াই যায়, তবে মোট 3 বার দেবে। এবং অবশ্যই তোমার বাবা মা তুলে যখন গালি দেবে তখন ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েই কথা বলা বন্ধ করে দেবে। তবে বিছানা আলাদা করবে না। আমার সংসার হয়নি দেখে ভেবো না এসব বেহুদা পরামর্শ। আমি বড় বড় কথা বলছি ভেবো না, এইগুলো কিন্তু খুব কাজের। রিমা নাফিয়ার এতো হাতটা টেনে নিয়ে বলল, ছি আপা, একদম এমন ভাবছি না। নাফিয়া রাতুলকে রিমার কোলে দিয়ে হাত ধুয়ে নেয়। দরজায় দাঁড়িয়েছিলেন শাহনাজ। এতক্ষণ দাঁড়িয়ে নাফিয়াকে দেখছিলেন এক ধ্যানে। শাশুড়ির চোখে চোখ পড়তে নাফিয়া অল্প হেসে বলে, আম্মা কষ্ট পাচ্ছেন? আপনার ছেলেকে সুযোগ দেওয়া হয়নি তাই? আপনার ছেলের সাথে এনজাইটিস হয়েছে বলে? শাহনাজ জবাব দেয় না। নাফিয়া এসে নিশাকে একটা ওষুধ দিয়ে বলে, এটা খেয়ে দেখিস, ব্যথা উঠলে আমাকে খুব কাজে দেয়, কোনো সাইড এফেক্ট নেই। নাফিয়া ঘর থেকে বেরোতে নিলে শাহনাজ ওর হাত টেনে ধরে বলল, তুই বাড়িতে না থাকলে আমাদের কি হবে, কি করব আমরা? এই পরামর্শটা দিয়ে যা। এত ভালো পরামর্শ দিতে পারিস তুই, এটাও বলে যা। নাফিয়া এসে জড়িয়ে ধরে তাকে। কিছুক্ষণ জড়িয়ে ধরে রেখেই বলে, আম্মা অভ্যাস হয়ে যাবে, কষ্ট হবে। কিছু করার নেই, মানতে হবে। বেশি কথা বলতে গেলেই নাফিয়ার ভেতরটা বিষাদে ছেয়ে যায়। সত্যি বলতে ওর এই পৃথিবীতে কে আছে? কেউই নেই। বাবা মায়ের মতো চাচা চাচি মারা গিয়েছেন। চাচাতো ভাইয়েরা সবাই বিয়ে করে সংসারী। ভাবিরাও তো বেশি আন্তরিক নয় কেউই। নিঃসঙ্গ জীবনে হঠাৎ যদি নাফিয়ার একটু সঙ্গ প্রয়োজন হয়, ওর কেউ থাকবে না দুটো কথা বলার মতো মানুষ। ও শুধু 4 দেওয়ালের মধ্যে নিজের নিঃসঙ্গতা পুষবে, যে নিঃসঙ্গতাকে নাফিয়া বরাবর ভয় পেয়ে এসেছে। নাফিয়া স্বভাবতই হই হুল্লোড় করা মেয়ে, একাকিত্ব ওর চরম শত্রু। কিন্তু দিন শেষে ওটাই যেন ভবিতব্য ওর। বুকটা ধুকপুক করছে হঠাৎ। সে আওয়াজ যাতে শাহনাজ না শোনে সেজন্য নাফিয়া পালাতে চায় এখান থেকে। দুর্বল হওয়া তো যাবেই না, একদমই না। ও বেরিয়ে যায় ঘর থেকে। ফোনটা ওর লাগাতার বেজে চলেছে, শিপ্রার ফোন। ভীষণ উৎকণ্ঠা মিশ্রিত অনুভূতি ঘিরে ফেলে নাফিয়াকে। ওপাশ থেকে শিপ্রা বলে, খোঁজ নিয়েছি রে, আসন নেই, আমার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। নেক্সট জানুয়ারির আগে সিট পাবি না তো। কোভিডের জন্য এমন হলো। আমাদের পরের দুটো ব্যাচে অনেকে ঘরে বসে। জানুয়ারি মানে এখনো 7 মাস?
নাফিয়ার মন ছোট হয়ে এলো, কণ্ঠ মলিন হলো। শিপ্রা বলল, অসুবিধা কী রে? আচ্ছা, 7 মাসই তো মাত্র। এখন তুই বিসিএসে ট্রাই করবি, আমিও চাচ্ছি। আই একসাথে প্রতিজ্ঞা করি, রেশারেশি করে পড়াশোনা শুরু করে দেই। ওই প্যারা নিতে মন চায় না রে, তবুও চেষ্টা করো ভাবছি। বইপত্র কিনবো কাল। আচ্ছা, তবে কাল কথা হবে, আর টেনশন করিস না। 7টা মাসের ব্যাপার, ধৈর্য ধর। কল কেটে নাফিয়া চুপ করে দাঁড়িয়ে থাকে। এই পথটা তার বিশাল ধৈর্য চাইছে, সে বুঝতে পারছে। ব্যাংক থেকে টাকাগুলো তুলে আগে একটা প্ল্যান করে ফেলতে হবে। তার সহায় সম্বল বলতে তো কেবল এই 2,80,000 টাকা আর একটা আংটি, এছাড়া সে শূন্য, একদম শূন্য। আগামী 7 মাস যদি তাকে বেকার বসে কাটাতে হয়, তবে তার একটা পুঙ্খানুপুঙ্খ হিসাবের খাতা দরকার। দুপয়সা এদিক সেদিক খরচা করা যাবে না। এমনিতে মাসে মাসে কোনো না কোনো কারণে ওষুধ কিনতে হয়। শরীরের ব্যথাটা গত রাত থেকে একদম নেই, যদিও পুরোপুরি সুস্থ নয় সে, তবুও নড়ে চড়ে ঘর ঝাড়পোছ করেছে। সিমিন এসে বাদ সাধলেও শোনেনি। কাজ করা ভালো, কাজের মধ্যে থাকলে ভালো থাকছে নাফিয়া। এক ফাঁকে টিভি ছেড়ে গোপাল ভাঁড় দিয়ে দেখতে শুরু করলো। নিশার ঘরে শাহনাজ বসে গল্প করছিলেন তখন রিমার সাথে। রাতুল হাঁটি হাঁটি পা পা করে আবার আসে নাফিয়ার কাছে। বাচ্চাটা বড় আদুরে। নাফিয়া কাজ পেলে আবার ওকে কোলে তুলে চুমু খায়। কোমরে ব্যথা লাগলেও কোল থেকে নামায় না। আদুরে প্রাণটা সংস্পর্শে গিয়ে হঠাৎই আবার চোখ দুটো ভিজে ওঠে ওর। না, ওই প্রতারকের জন্য নয়, একটা বাচ্চার জন্য, যার অংশ বোধহয় নাফিয়ার মাঝে আর অবশিষ্ট নেই। আচ্ছা, নাফিয়া কখনো মা ডাক শুনবে না? কোনো পুরুষ জীবনে না জড়িয়ে মা ডাক শুনতে পারবে সে সিদ্ধান্ত নিয়েছে। একটু যখন স্টাবলিশ হবে তখন 2-3টে বাচ্চা সে দত্তক নেবে না হয়, কিন্তু তার গর্ভ সে তো বৃথা। এই পেটে সে কোনো প্রাণকে বড় করবে না। ভাবতে ভাবতে নাফিয়া দুর্বল হয়ে পড়তে চায়। রাতুল নাফিয়াকে কিছু একটা বলতে চাইছে। নিজেকে সামলে নিয়ে চোখের কোণে জমা চিকচিক জল মুছে নাফিয়া বাচ্চাটাকে বলে, আলে আলে, দুধু খাবে তুমি? দাঁড়াও, মাকে ডাকছি। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। এই বিকেলে অসময়ে আবার কে এলো দেখতে নাফিয়াই নামলো নিঃসংকোচ কদমে। আসলে ও ক্ষণে ক্ষণে নিজেই ভুলে যায় ও এই বাড়ির প্রাক্তন। একদম নিচে গিয়ে মাথায় ঘুমটা টেনে হাট করে খুলে দিল সদর দরজা। দরজা খুলে অসীমকে দেখে নাফিয়া একটা বিকট চিৎকার দিয়ে উঠল। বুকে হাত চেপে হাঁপাচ্ছিল অসীম। তাকে ধরে রেখেছে শাওকি আর মিলের ম্যানেজার। ভীষণ অসুস্থ লাগছে তাকে। শাহনাজ নিচে নেমে অস্থির হয়ে উঠলেন। এসব কখন হলো, কিভাবে? শাওকি জবাব দিতে পারছে না, শুধু আর চোখে নাফিয়ার দিকেই তাকাচ্ছে বারবার। কিছু বলতে চাইছে কিন্তু বলতে পারছে না। নাফিয়া একটু রাগ দেখালো। ওই, তোর ব্যাপারে কী রে? আব্বার এই অবস্থা কেন? বুকে ব্যথা বেড়েছিল, হাসপাতালে আছে কি জন্য? তুই বোকা নাকি? এখানে নিয়ে এলি কেন? কল করলি না কেন? অসীম শুধু চেয়ে থাকেন নাফিয়ার মুখের দিকে। তার চোখের অসহায়ত্ব নাফিয়াকে আরও উদ্বিগ্ন করে তোলে। আবার ধমকায় শাওকিকে। বলবি কি হয়েছে? শাওকি বিরস মুখে হাতের ফোনটা বাড়িয়ে ধরে নাফিয়ার দিকে। নাফিয়া অবাক হয়ে ফোনটা হাতে নিয়ে দেখলো শাহেদ বাবা ভাইয়ের সাথে সমানে তর্কাতর্কি চালিয়ে যাচ্ছে, ধাক্কাধাক্কি করে যাচ্ছে। এই ভিডিওটা সেদিনকার যেদিন শাহেদ হসপিটাল গিয়েছিল। গোপনে কেউ ধারণ করেছে। একটা ফেক আইডি থেকে আপলোড হয়েছে এবং শিরোনাম, বরগুনায় কলেজের প্রফেসর পরকীয়ায় লিপ্ত, স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে। ভিডিওটা ঘুরে বেড়াচ্ছে বেশ কিছু আইডিতে। নাফিয়া থ হয়ে দেখলো কিছুক্ষণ। ওর হাতের আঙুল কাঁপলো, আবার কাঁপা আঙুলে ঢুকলো কমেন্ট সেকশনে। দেখতে পেল নানা লোকের টিটকিরি। বেশিরভাগ বরগুনারই হবে যারা এই তালুকদার পরিবারকে চেনে। তবে টিটকিরি যতটা শাহিদের বিরুদ্ধে ছিল তার চেয়ে বেশি ছিল অসীমের বিরুদ্ধে। একটা কমেন্ট, আরে এই লোকের ছেলেগুলো তো নাম করা, লুচ্চে লাফাঙ্গা সব। একবার জুতো পড়েছিল মুখে মেজো আর ছোট ছেলের কীর্তিতে, এখন আবার বড় ছেলে এমন করছে। এই লোক আবার খুব নীতিবানের মতো অন্যদের জ্ঞান দিয়ে বেড়ায়। সালাম ভণ্ড কোথাকার। নাফিয়ার মুখ থেকে রক্ত সরে যায়। ও হাঁসফাঁস করে ওঠে। শাওকি বলে উঠল, এটা দেখার পর থেকেই আব্বু অসুস্থ বোধ করছে। ম্যানেজার কাকা আমাকে ডেকে বলল। অসীম নাফিয়াকে কাতর স্বরে বলে ওঠেন, তোর হায় লেগেছে দেখলি? নাফিয়া অসীমের দিকে তাকায়। এবার এগিয়ে গিয়ে অসীমের দুটো হাত ধরে ছটফটিয়ে বলে, এসব আমি চাইনি আব্বা, একদম চাইনি। আপনার সম্মানে আঘাত লাগে এমন কিছুই আমি চাইনি। এগুলোকে ভিডিও করছেন আমি জানি না। আরে ধুর, এ কি নতুন রে? তুই উতালা হোস না।
ওর হিউমিলিয়েশন তো কেবল শুরু। আমি আসলে ভীষণ খুশি, কিন্তু আফসোস এইসবে তুই তোর 6টা বছর ফিরে পাচ্ছিস না। এ আমার আজীবনের আফসোস রে মা। আমার বাকি থাকা মান ইজ্জত বেঁচে যদি তোর 6টা বছর ফিরিয়ে দিতে পারতাম, তবে আর কিছু চাওয়ার ছিল না আমার এই জীবনে। শাহেদ আজ কলেজে যাওয়ার পরে ঘটনাটি ঘটে। ছুটি ক্যান্সেল করে স্বাভাবিক ছন্দে ক্যাম্পাসে পা রাখার সাথে সাথে সব কিছুর অস্বাভাবিকত্ব টের পায় সে। সকলের কৌতূহল মেশানো অদ্ভুত দৃষ্টি পেরিয়ে অফিস রুমে ঢুকতে সব থেকে বড় ধাক্কাটা সে খেয়েছে। ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর উত্তম শাহ এগিয়ে এসে দেখালো তার ফোনটা। শাহেদ নির্বাক দাঁড়িয়েছিল প্রায় আধা ঘন্টা। ওর দিকে ঘূর্ণায়মান ছিল শয়ে শয়ে দৃষ্টি, যারা ওর ছাত্রী, যাদের কাছে শাহেদ স্যার ছিলেন একজন পিতৃতুল্য মানুষ। কত অভাবী স্টুডেন্ট যাদের শাহেদ বিনা টাকায় টিউশন পড়ায়, তারা হতবাক চোখে দেখছিল তাদের অতি সম্মানীয় শাহেদ স্যারকে, যে কিনা পুতুলের মতো বউ রেখে পরকীয়ায় মজেছে। শাহেদ এক মুহূর্ত আর দাঁড়াতে পারেনি ওখানে। সব ছেড়ে ছুড়ে আবার এসে অ্যাপার্টমেন্টে ঢুকেছে। পুরো শরীরে ছেয়েছে বিষ জ্বর। আবার বাইরে থেকে দরজার বেল টিপছিল অমৃতা। সে কি উন্মাদনা তার! শাহেদ ক্লান্ত হাতে দরজার নব ঘোরানোর সাথে সাথে যেন দরজা ভেঙে পড়েছে ওর ধাক্কাতে। অমৃতা ভেতরে ঢুকে রাগান্বিত চোখে চেয়ে দেখলো কিছুক্ষণ শাহেদকে, চেঁচিয়ে বলে, সমস্যা কি তোমার? এত বড় একটা ব্লান্ডার হয়ে গেল কিভাবে সাহেব? তুমি সতর্ক থাকবে না? এ কেমন বেখেয়ালি না তোমার? শাহেদ জবাবে শুকনো হাসি দিয়েছে শুরুতে, তারপর অস্ফুট বলে, ঠিক আছে তো, এসব তো হবারই ছিল। নার্ভাস হচ্ছ কেন? আমরা তো এর আগে টিভিতেই এসেছিলাম। নাকি নাফিয়ার জন্য পাগলামি করেছি? দেখে খেপে যাচ্ছ। আসল সমস্যা বলো। অমৃতার রাগ ধরে যায়। টিভিটা অ্যাক্সিডেন্ট ছিল না, কিন্তু এটা হবার কথা ছিল না। মানুষ অহরহ 2 বিয়ে 3 বিয়ে করে, আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে 3 বউ সামনেই থাকে। তোমার মতো বেদকালে আচরণ কেউ করে না। ওভাবে পাগলামি করতেছিলে কেন নাফিয়ার জন্য হাসপাতালে গিয়ে? একটু শান্ত থাকা যেত না? অমৃতা, স্টপ, আই সেইড। তুমি অসুস্থ, নয়তো আমি তোমাকে এই কথাটা বলার জন্য একটু স্পেয়ার করতাম না। শি ওয়াজ মাই ওয়াইফ, যে আমার মৃত্যু সন্তান পেটে নিয়েছিল। শাহেদের গলা কাঁপতে দেখে অমৃতা আরো ক্ষেপে ওঠে। তাচ্ছিল্য নিয়ে বলে, উফ, ওর জন্যই তো এত প্রেম। আমার কাছে আসার আগে ফিল করনি, তাই না? করেছি, অবশ্যই করেছি। তবে আমি চরিত্রহীন যে, তাই নিজেকে সামলাতে পারিনি। তোমাকে দেখে আবার হয়েছে। লালসা জেগে উঠেছিল আমার। এবার আমার মুখে থুতু দিয়ে প্লিজ সামনে থেকে যাও, গিয়ে রেস্ট নাও। অমৃতা দম বন্ধ করে মিনিট খানিক চেয়ে রইল, পরপর গর্জে উঠল, আমি তোমার লালসা, ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল না ওই সময়? ডিড আই লুক লাইক এই হোর অ্যাট দ্যাট টাইম? আ প্রস্টিটিউট? বলো, জবাব দাও। আমি লালসা ছিলাম কেবল তোমার ওই রাতে? এত বড় কথাটা তুমি দম করে বলে দিতে পারলে? শাহেদ ক্লান্ত, আর চালিয়ে নিতে পারছে না নিজের পাপের কেচ্ছা, গিয়ে বিছানায় শুয়ে পড়ল টান টান হয়ে। আর অমৃতা ছলছল চোখে শাহেদকে দেখছিল। ও হঠাৎ ভীষণ কষ্ট পেয়েছে। নিজের সতীত্ব বিলিয়ে দেওয়ার সময় একটুও মনে হয়নি শাহিদ ওকে কেবল লালসার বশে স্পর্শ করছে। ও তো জানে শাহেদের পাগল করা ভালোবাসা চিরস্থায়ী ওর প্রতি, তাই তো নিজেকে সস্তা বানিয়েছিল, প্রশ্রয় দিয়েছিল একজন বিবাহিত পুরুষকে। পুরুষ মানুষ এমন কেন? এই কি সেই শাহেদ, সেই ইউনিভার্সিটির গিটারিস্ট, সহজ সরল শাহেদ? অমৃতার বিশ্বাস হচ্ছে না। সাদ ইন্টারভিউ দিতে পারেনি। বাবার খবরটা শুনে ওই সময় বাইক ঘুরিয়ে বরগুনার পথ ধরেছে এবং সর্বোচ্চ গতি বাড়িয়ে 1 ঘন্টা এসে থেমেছে তালুকদার মেনশনের গেটে। রুদ্ধশ্বাসে ছুটতে ছুটতে ভেতরে ঢুকেছে সাদ। অসীমের ঘরে ঢুকে বাবাকে ওভাবে নির্জীব হয়ে শুয়ে থাকতে দেখে হাত দুটো ধরল আগলে, উদ্গ্রীব হয়ে বলল, একদম দেখবে না ওসব কমেন্ট। ওসব আপনাকে কে দেখতে বলেছে? মানুষ 7 দিন এসব করে এমনিতেই চুপ হয়ে যায়। যে কোনো ভাইরাল ইস্যুর মেয়াদ 7 দিনই থাকে। এই, আপনি আপনার ফোন দিন আমার কাছে। দেখবেন না ফোন কয়েকদিন দিন বলছি। নাফিয়া আগেই সরিয়ে রেখেছে অসীমের ফোন। সাদ আরও বেশি উতলা হয় বাবার জন্য। শাওকি ডাক্তার ডাকতে গিয়েছে তখন। অসীম বিছানায় শুয়ে ক্রমাগত দীর্ঘশ্বাস ছাড়ছেন। মাথার কাছে শাহনাজ, সিমিন আর নিশা যে যার ঘরে পড়ছে। না, দেখতে দাও আমাকে, দেখতে দাও। আমার পিতৃত্বের কালি আমার মুখে মাখবো না। সাদ চুপচাপ হাত বুলিয়ে দেয় বাবার মাথায়, ধীর গলায় বলে, এই সময়টা কেটে যাবে আব্বু। আমার যদি ছেলের পরিবর্তে কতগুলো মেয়ে থাকতো আজ।
অসীমের হাহাকার মিশ্রিত এই বাক্যটা সাদের মস্তিষ্ক তোলপাড় করে দিল মুহূর্তেই। বাবার কাছে পুত্র হিসেবে নিজেদের অবস্থান আরও একবার উপলব্ধি করে লজ্জায় মিশে গেল মাটিতেও। ভেঙে এলো শরীর, এতটা হীন তারা যে আব্বু তাদের অস্তিত্ব নিয়ে আফসোস করছেন। এই সত্যিটুকু সাদকে পীড়া দিল। বুক জ্বলুনিতে জমে গেল সাদ। বিষণ্ণ চোখে চেয়ে রইল বাবার মুখের দিকে। অসীম বলে যেতে লাগলো, আমার তবে একটা নিরিবিলি জীবন হতো বলো, নির্ঝঞ্ঝাট। সাদ বাবার ছলছল চোখ দুটো থেকে তার দৃষ্টি নামায় না, সময় গড়ায় সময়ের নীতি অনুসরণ করে। অসীম বলতে বলতে থেমে যান। সাদ সেই মুহূর্তে বাবার হাত দুটো আরো বেশি শক্ত করে ধরে বলে, আচ্ছা সব বাদ দিন, বলুন আমার থেকে কি চান, বলুন বলুন। আচ্ছা আমি দোকানে বসলে আপনার মনে হয়? অসীম চুপ করে আছেন। সাদ অস্থির হয়, শ্বাস ফেলে বলে, আব্বু, রাজনীতি বেছে নিয়েছিলাম মহৎ নিয়তি, তবে শেষটায় পচা কাদা ছিটকে আমার গায়ে এসেছে। আপনি বেইজ্জতি হলেন, আমার মতন ছেলের ওপর থেকে ভরসা খোয়ালেন। একটা সময় আমি রিয়েলাইজ করতাম নিজের যোগ্যতায় কিছু তো করতে হবেই, যাতে জীবনে কখনো আর 5 জন লোক বলার সুযোগ না পায়, আরে ওই ছেলেকে তো ওর বাপ মানুষ করতেই পারেনি, বাপের করা সম্পদ খেটে খুঁটে খাচ্ছে, এছাড়া আর কোনো গতি নেই, যোগ্যতা নেই। আব্বু আমায় একরকমের কারণে আপনার প্রতিষ্ঠানের মালিকানা না পেয়ে কর্মচারী হওয়ার প্রতি অনীহা নয়, আমার সমস্যা ছিল অন্যথায়। আমি অবশ্য আপনার কর্মস্থলে সম্মান করি, অবশ্য আমার মধ্যে লাট সাহেবের ব্যাটার মানসিকতা নেই। আমি তো অসীম তালুকদারের ছেলে, যে লোক এত এত সম্পত্তি গায়ে খেটে করেছে। অসীম চুপ হয়ে আছেন, একেবারে মনোযোগে এক শিশু যেন। নাফিয়া আর শাহনাজ একপাশে দাঁড়িয়ে সাদের কথায় মুচকি মুচকি হাসছে। সাদ বাবার হাতটা ছাড়িয়ে এবার মাথায় বোলায়, আবার দরাজ গলায় বলে, শুনুন, আমি আপনার ব্যবসা দেখব এখন থেকে, বুঝেছেন? কিন্তু আমি বরগুনার কোনো চাকরি পেলে পাশাপাশি সেটাও করব। আমাকে কয়েক মাস সময় দেন। আপনি আমাকে কথা দিন, চারপাশে সব ঝামেলা থেকে দূর তো থাকবেনই, এই কাজবাজ থেকেও দূরে থাকবেন। যে কোনো সমস্যায় আমি দেখব, আমি আছি। আমি মাঝে মাঝে ক্যাশেও বসবো, মাঝে মাঝে কাস্টমারদের লোহা মেপেও দেব, মাঝে মাঝে মিলে গিয়ে কাজে হাত দেব। আপনার মতো ঘুরে ঘুরে কাজ করব। আমার এতটুকু মান যাবে না, ঠিক আছে? আপনি একটু ভরসা রাখুন। অসীম কেন জানি একটু স্থির হলেন। আসলে বৃদ্ধ বয়সের একটা গোপন সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই বয়সটাতে সবাই তাকে বটগাছ ভাবলেও সে একজন শিশুর মতোই ছটফটে অসহায়। একজন অভিভাবকের প্রয়োজন তারও আছে, কিন্তু অসীম ভাবতে পারছে না তার সর্বোচ্চ কুলাঙ্গার ছেলেটি তার অভিভাবকত্ব নিতে চাইছে। এ মশকরা করছে না তো? সাদ বাবার গায়ে চাদর টেনে দেয়, ধীর গলায় বলে, কাল ঘুরি দেব সব দোকানে, তবে প্লিজ মাঝে মাঝে সব করতে পারলেও মাঝে মাঝে আপনার মতন লুঙ্গি ফতুয়া পরে চলে যেতে পারবো না। এটা নিয়ে খিচখিচানি করতে পারবেন না, ঠিক আছে? এবং 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 আমি আমার সাধ্য মতন করবো। আমার ভুল নিয়ে বেশি কথা শোনানো যাবে না, ঠিক আছে? অসীম বাচ্চাদের মতো মুচকি হাসলো হঠাৎ। নাফিয়া আর শাহনাজ এতক্ষণে হাসলো শব্দ করে। পরিবেশটা আবার আগের দিনের মতো। শাহিদের ভাইরাল হবার ব্যাপারটা অসীমের দুশ্চিন্তার কেন্দ্রবিন্দু থেকে বেরিয়ে গিয়েছে নিশ্চিত হয়েই সাদ টায়ের নট আলগা করতে করতে বেরিয়ে গেল ঘর থেকে। নিজের ঘরে ঢুকে নিশাকে পড়তে দেখে অল্প হেসে বলল, এই ইন্টারভিউটা দেইনি জান, তোমার হাজবেন্ড বেকারত্ব আরও মাসখানেক বেড়ে গেল। নিশা উঠল, সাদের ট্রাউজার তোয়ালে সব বের করতে করতে বলল, আমি শুনেছি আপনি বাবার দোকানে বসবেন, ওটাই করেন প্লিজ। আমার স্বামী বেকার হলে সমস্যা নেই, দোকানদার হলেও সমস্যা নেই, চাকরিজীবী হলেও সমস্যা নেই, শুধু টাকাটা যেন সৎ পথে আসে। আমার বেশি কোনো চাহিদা নেই তো, বছরে 2 ঈদে 2টো জামা, আর 3-4 মাস পর পর ঘরে পরে 2টো করে জামা, নিভিয়া ক্রিম আর পন্ডস ফেস ওয়াশ। এই তো, টাকা পয়সা এত ম্যাটার করে না। সাদ কিছুক্ষণ ড্যাব ড্যাব করে চেয়ে থেকে একটানে নিশাকে কোলে ফেলে বলল, হুরিব্বাস, কত বড় বড় কথা, কিন্তু ম্যাডাম বাস্তবতা বোঝে না। বাস্তবতা হচ্ছে বাচ্চাদের ফর্মুলা, দুধ, বাচ্চাদের খরচ, বাচ্চাদের পড়াশোনা। বাচ্চারা তো তাদের মায়ের মতন এত উদার নাও হতে পারে। ওরা বলবে ইউজলেস ড্যাড, ইউ ফকিন্নি, নিজের বাপের টাকায় বসে বসে গিলছে। আমাদের জন্য রেখেছে কি? তোমার ইনকামের
নিশা একটু লজ্জা পেল, চোখ নামিয়ে হাসলো। ও আসলেই বাচ্চা সংক্রান্ত বাস্তবতার কথা এখনো ভাবেনি। আসলেই তো এত বড়লোক বাড়ির ছেলের বাচ্চারা তার বাবাকে উপার্জনহীন হিসেবে জানবে? না না, লোকটার নিজের যোগ্যতার সব সময় সবখানে চেষ্টা করা উচিত। সাদ ওর কানের লতিতে কামড় কেটে দিয়ে বলল, কোনো কিছুতেই সমস্যা নেই। আমি গুন্ডা, বেকার, দোকানদার কোনো কিছুতেই নেই। নিশা নাকের পাটা ফুলিয়ে শ্বাস ফেলে মাথা নাড়ে দুষ্টু হাসি হেসে। সে খুব উদার। সাদ আবার হেসে আদর মাখা কামড় কাটলো ওর আরেকটা কানের লতিতে। ঠিক সেই মুহূর্তে ঘর কাঁপিয়ে চেঁচিয়ে উঠল নিশা। সাদ কপাল কুঁচকে বলল, একদম এক্সেস, সবাইকে জানিয়ে দাও, বোকা কোথাকার। একটু চুপ থাকা যায় না? এত শিখিয়ে দিই তবুও। নিশার ঘাম ছুটেছে, শরীরে আবার সেই অসহ্য পীড়া, কণ্ঠ থেকে ফুরিয়ে যাচ্ছে কথা। ও পেট চেপে ধরে শুধু কোনো মতে বলল, ওই ব্যথা। সাদ আহামকের মতো চেয়ে রইল। পরপর রাগে নিজের গালে নিজেই চড় মারল মেয়েটাকে অহেতুক ধমকানোর জন্য। যন্ত্রণা কাতর শরীরটা বুকের মাঝে মিশিয়ে পাগল হলো। নাফিয়াকে শাহনাজকে ডাকলো উঁচু গলায়। ওরা এলো। এদিকে নিশা চিৎকারে ভারী হয়ে উঠেছে চারপাশ। শাহনাজ মেয়েটাকে জড়িয়ে ধরে স্থির রাখতে পারছিলেন না। ওর ভাবগতিক দেখে নাফিয়া রক্তশূন্য মুখে সাদকে বলল, তাহলে বন্ধুরা, আজকের গল্পের এই অংশটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাদের গল্পটির এই অংশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা কমেন্টে হ্যাঁ তারি। তাহলে বন্ধুরা, আমাদের গল্পের এই অংশটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলো না। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিও। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, গল্পে বাকি পরবর্তী অংশ আসছে খুব তাড়াতাড়ি, তাই অপেক্ষা করতে কিন্তু ভুলো না। তবে হ্যাঁ, বেশি দিন অপেক্ষাও করাবো না, আসছে খুব তাড়াতাড়ি। তো ইয়েস, ততক্ষণ সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। ফিরে আসবো তাড়াতাড়ি বাকি পর্ব নিয়ে।